সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো, তো আমরা ক্লাস শুরু করছি। তো তোমাদের ক্লাস ওয়ান, যেটা তোমাদের দ্য সায়েন্স অফ লাইফ, এবং তার সঙ্গে আমরা দেখেছিলাম যে এখানে ডেফিনেশন অফ লাইফ, এবং তার সঙ্গে ছিল অরিজিন এন্ড ইভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ। তো আমরা এর আগের ক্লাসে অরিজিন এন্ড ইভলিউশন অফ লাইফ এটা পুরোটা কমপ্লিট হয়নি। যতটা হয়েছে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে যাব, তারপর ক্লাস টু আজকে শুরু করব। তো তোমাদের এখানে আমরা এর আগের ক্লাসে যে জিনিসগুলো পড়েছিলাম, সেই জিনিসগুলো তোমরা পড়ার পরে তোমরা জানো যে মক টেস্ট তোমরা সাবমিট করেছিলে। এক সপ্তাহ তোমাদের ক্লাস হয়ে গেছে, তাই না? তিনটে তোমরা ক্লাস করেছো সবাই। তো মক টেস্টও তোমরা সাবমিট করেছো, তাই না? আপাতত তোমরা ওয়াকিবহাল যে আমাদের কিভাবে ক্লাস হবে এই বিষয়ে তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো, তাই না? তো আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব এরই পরবর্তী অংশগুলো, অর্থাৎ আমরা এই অরিজিন অফ লাইফের যে সেকেন্ড পোর্শনটা রয়েছে সেই জিনিসটা আমরা শুরু করছি, ঠিক আছে? তো তার আগে দেখো, তোমাদের প্রথম ক্লাসে যেটা হয়েছিল, তোমরা যারা পড়েছিলে বা যারা ক্লাস করেছিলে, তো সেটা যদি আমরা দেখি তাহলে এখানে কি কি রয়েছে। প্রথমে আমরা প্রপার্টিজ অফ লাইফ সম্বন্ধে জেনেছিলাম, তাই না? প্রপার্টিজ অফ লাইফ, এখানে তোমরা দেখতে পেয়েছিলে যে একটা লাইফের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তার লাইফের ক্ষেত্রে আমরা কি কি ক্যারেক্টার মেনলি আমরা দেখতে পাই সেই জিনিসগুলো নিয়ে বলেছিলাম, তাই না? তো এখানে আমরা কি কি দেখেছিলাম, যে মেটাবলিজম হতে হবে, সেই সঙ্গে তোমরা জানো 2 নম্বরে আমরা বলেছিলাম অর্গানাইজেশন থাকবে, হোমিওস্টেটিস দেখা যাবে, গ্রোথ হবে, রিপ্রোডাকশন, রেসপন্স, ইভলিউশন, লাইফ সাইকেল। এই বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম একটা লাইফের ক্ষেত্রে দেখা যায়। তো সেই সঙ্গে আমরা প্রথমে শুরু করেছিলাম যে কিভাবে এই আমাদের আর্থে প্রথম প্রাণ এসছে এবং সেই প্রাণের কিভাবে ইভলিউশন ঘটেছে। তো তার ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ দেখেছিলাম যে কিভাবে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার তৈরি হয়েছে, এবং আমরা এখানে একটা আর্থের যে বিভিন্ন লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো সম্বন্ধে জেনেছিলাম, এবং প্রত্যেকটা লেয়ার কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তার সঙ্গে আমরা দেখেছিলাম যে কিভাবে লাইফ ফর্ম করছে আমাদের আর্থে, ঠিক আছে? তার স্টেপ বাই স্টেপ, যে কিভাবে প্রিমিটিভ আর্থে প্রথম তোমার হচ্ছে কি যে হাইড্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া তারা পরস্পর রিয়াকশন করিয়ে কিভাবে তারা লাইফ ফর্ম করলো, এবং এনার্জি সোর্স হিসাবে তখন কি কি ছিল সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর সেই সঙ্গে 6 মেজর থিওরি ছিল, যে থিওরিগুলো মেনলি আমরা, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ স্যার। পাচ্ছি। ওকে, দেখো, তো সেই 6 মেজর থিওরিগুলোর মধ্যে আমরা দেখেছিলাম স্পেশাল ক্রিয়েশন, স্পন্টেনিয়াস জেনারেশন, ক্যাটাট্রপিজম, এবং কসমোজয়িক থিওরি, তারপর ইটারনিটি অফ লাইফ, এবং মডার্ন থিওরি। তো এই জিনিসগুলো আমরা পরপর পরপর দেখেছিলাম। লাস্ট আমরা দেখেছিলাম যেটা, যে তোমরা জানো যে এই যে থিওরিগুলোর কি কি এক্সপেরিমেন্ট ছিল, এক্সপেরিমেন্টের পাশাপাশি আমরা মডার্ন থিওরিতে এসে দেখেছিলাম যে হেলডেন এবং ওপারিন তারা কিভাবে কেমিক্যাল থিওরি বা থিওরি অফ প্রাইমারি এবাইজেনেসিস প্রুভ করেছিল, যে কিভাবে প্রথম লাইফ ক্রিয়েট হয়েছিল সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। এবং এখানে মিলার এবং উডে যে এক্সপেরিমেন্ট করেছিল ল্যাবরেটরিতে, তাতে কি কি গ্যাস তারা ইউজ করেছিল এবং কি ল্যাবরেটরি সেট আপ করেছিল সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। এবং এই কেমিক্যাল রিয়াকশনগুলোর মাধ্যমে যে প্রথম অ্যামাইনো অ্যাসিড বা আদার্স যে সমস্ত কম্পাউন্ডগুলো তৈরি হয়েছিল, আমরা আপাতত এতটা পর্যন্ত আগের ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা পার্ট টু শুরু করছি, ঠিক আছে? আজকের আমাদের এই পার্ট টুতে আমরা কি দেখব না, এই পার্ট টুতে রয়েছে যে স্টেপস প্রপোজড ইন দ্য অরিজিন অফ লাইফ, অর্থাৎ অরিজিন অফ লাইফ যে ক্রিয়েশন হয়েছিল তার জন্য কি কি স্টেপ গুলো ছিল, বা কি স্টেপ গুলো হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি ঘটেছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো কেউ সেই সময় তো প্রেজেন্ট ছিল না, জাস্ট এগুলো থিওরিটিক্যালি বা তোমার সাইন্টিফিক্যালি বলার চেষ্টা করা হয়েছিল যে কিভাবে লাইফ ক্রিয়েট হয়েছে। তো দেখো এখানে
আমরা প্রথমে যদি দেখি এখানে দেখো 4টি মেজর স্টেপ রয়েছে, সেই মেজর স্টেপ গুলো প্রথমে আমরা ডিসকাস করব। প্রথম যে স্টেপটা ছিল দেখো ফরমেশন অফ ইনঅর্গানিক মলিকুলস, তাই না? প্রথমে তোমরা জানো যে আমাদের আর্থে প্রথমে ইনঅর্গানিক মলিকুলস, তাই না? অর্গানিক আর ইনঅর্গানিক মলিকুলস এর মধ্যে পার্থক্যটা কোথায় তোমরা নিশ্চয়ই জানো, এর আগে যারা ক্লাস করেছো তোমরা। আমি এর আগেও বহুবার তোমাদেরকে এই জিনিসটা বলার চেষ্টা করেছিলাম যে অর্গানিক কম্পাউন্ড মানে যেখানে কার্বন এবং হাইড্রোজেন এই দুটো একসঙ্গে থাকার চেষ্টা করে, অর্থাৎ যখন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে প্রেজেন্স থাকবে কোনো মলিকুলে তখন বা কোনো কম্পাউন্ডে, তখন তাকে আমরা বলি অর্গানিক মলিকুল। ইনঅর্গানিক মলিকুলের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন একসঙ্গে প্রেজেন্স থাকে না। তো দেখো প্রথমে আমরা দেখতে পাই লাইফ ক্রিয়েশনের ক্ষেত্রে এই ইনঅর্গানিক মলিকুলস ফরমেশন হয়েছিল এবং তারপরে স্পন্টেনিয়াস ফরমেশন হয়েছিল কি না মনোমেরিক অর্গানিক কম্পাউন্ড। বুঝতে পারলে? তাহলে প্রথম স্টেপে হচ্ছে কি তোমরা দেখতে পাবে যে কিভাবে আমরা দেখাবো, সেই রিয়াকশন গুলো দেখাবো। তাহলে প্রথমে ফরমেশন হয়েছিল ইনঅর্গানিক মলিকুলস গুলো, তারপরে মনোমেরিক অর্গানিক কম্পাউন্ডস তৈরি হয়েছিল। এই যে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়েছে তারপর দেখো না কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ এই অর্গানিক কম্পাউন্ড গুলো আবার তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কমপ্লেক্স অর্গানিক মলিকুলস তৈরি করেছে। তারপর আমরা কি দেখতে পাই না স্পন্টেনিয়াস ফরমেশন অফ মলিকুলার এগ্রিগেটস, অর্থাৎ এবার ওই কম্পাউন্ড এই সমস্ত কমপ্লেক্স যে অর্গানিক কম্পাউন্ডস গুলো তৈরি হলো তারা নিজেদের মধ্যে এগ্রিগেট করে, অর্থাৎ একসঙ্গে যুক্ত হয়ে তারা মলিকুলার এগ্রিগেট তৈরি করে তারা তোমার বিভিন্ন মলিকুলস তারা তৈরি করতে সক্ষম হয়েছে। তাহলে এই 4টি মেজর স্টেপ আমরা দেখতে পাই কখন না যখন অরিজিন অফ লাইফ ফরমেশন হয়েছিল। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা চলে আসবো এখানে যে ফরমেশন অফ ইনঅর্গানিক মলিকুলস। ভালো করে শুনবে, আজকের এই ক্লাসটা তোমরা মন দিয়ে শুনবে, দেখবে অনেক কিছু জিনিস তোমরা নতুন শুনতে পারবে, কারণ এই জিনিসগুলো হয়তো সব জায়গায় তোমাদেরকে পড়ানো হয়নি, বা তোমরা হয়তো সবাই হয়তো সব জিনিসটা জানো না। কারণ আমরা যারা লাইফ সায়েন্স পড়ে এসেছি তোমরা কিন্তু আহ, কোনোভাবেই এই অরিজিন অফ লাইফ বা ইভলিউশন অফ লাইফ এই জিনিসটাকে তোমাদেরকে খুব নিখুঁতভাবে ধরে ধরে কোথাও আশা করি পড়ানো হয়নি। তো এই জিনিসগুলো দেখো তোমরা যখন ক্লাস করবে আজকে তোমরা দেখবে অনেকটা জিনিস তোমরা নতুন ইনফরমেশন পাবে, যেগুলো দেখবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এগুলো তোমরা নতুন আজকে শিখতে পারবে। ঠিক আছে, ক্লাসটা মন দিয়ে শুনবে, যে জায়গায় সমস্যা হবে আমাকে বলবে, আমি আবার বলে দেবো। তো প্রথমে দেখো হাই টেম্পারেচার অফ দ্য প্রিমিটিভ আর্থ ডিড নট অ্যালাউ দ্য কন্ডেনসেশন অফ অ্যাটম টু ফর্ম ইনঅর্গানিক মলিকুলস। তোমরা নিশ্চয়ই জানো যে যখন তোমাদেরকে বলেছিলাম যে মানে আমাদের এই যে আর্থের ক্রিয়েশন হয়েছে সান থেকে, সূর্য থেকে। তাহলে প্রথমের দিকে টেম্পারেচারটা হাই ছিল, আজকে যেমন একটা স্টেবল কন্ডিশন রয়েছে টেম্পারেচারের, কিন্তু আগে সেটা টেম্পারেচারটা খুবই এক্সট্রিম কন্ডিশন ছিল। তো সেই প্রিমিটিভ আর্থে হাই টেম্পারেচার দেখো কি করতে বাধা দিচ্ছিল না কন্ডেনসেশন অফ অ্যাটম টু ফর্ম ইনঅর্গানিক মলিকুলস। তাহলে তার জন্য কি হওয়া উচিত না সেই টেম্পারেচারটা দেখো আস্তে আস্তে করে ডাউনের দিকে। তোমরা জানো নিশ্চয়ই যে কোনো একটা যদি সাপোজ হচ্ছে কি কোনো একটা লোহার উত্তপ্ত অংশ, ঠিক আছে, তুমি একটা জায়গায় রেখে দাও, তাহলে টাইম যখন হচ্ছে কি তোমার চেঞ্জ হবে আস্তে আস্তে করে ওটা টেম্পারেচারটা ফল করবে, তাই তো? টেম্পারেচারটা আস্তে আস্তে করে রিডিউস করবে। তাহলে সেই একইভাবেই যখন আমাদের প্রিমিটিভ আর্থের টেম্পারেচার খুব বেশি ছিল, আস্তে আস্তে করে টাইম যখন হচ্ছে কি পেরিয়েছে তখন টেম্পারেচারটা আস্তে আস্তে করে কমেছে। এই কমার সময় দেখো বলছে কন্ডেনসেশন অফ ডিফারেন্ট অ্যাটম গিভ রাইজ টু সিম্পল মলিকুলস। ঠিক আছে, যখন এই টেম্পারেচারটা কমেছে তখন ডিফারেন্ট অ্যাটম গুলো তারা কি করেছে দেখো সিম্পল মলিকুল ফর্ম করেছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি দেখো যে অ্যামাইনো অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লকস অফ দ্য প্রোটিন। তাহলে তোমরা মিলার উডের এক্সপেরিমেন্টে দেখলে যে তোমার অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে গিয়ে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করেছিল, তাই না? তো সেই অ্যামাইনো অ্যাসিড গুলো তোমরা জানো যখন পরস্পর তারা পাশাপাশি অবস্থান করে, তোমরা জানো যে তারা পেপটাইড বন্ডের মাধ্যমে যখন একসঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা কি বলি, ডাইপেপটাইড থেকে ট্রাইপেপটাইড হয়ে পলিপেপটাইড হয়ে তারা কি তৈরি করবে না প্রোটিন তৈরি করে। কি তৈরি করে না প্রোটিন তৈরি করে। তো সেক্ষেত্রে দেখো এলিমেন্ট মোস্ট অ্যাবান্ডেন্ট অন দ্য প্রিমিটিভ আর্থ আর কি কি রয়েছে দেখো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন। বুঝতে পারলে? যখন আমাদের প্রিমিটিভ আর্থে টেম্পারেচার যখন আস্তে আস্তে করে রিডিউস হচ্ছে
তখন প্রিমিটিভ যে সমস্ত এলিমেন্ট গুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো কি না হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন। এবার দেখো এই সমস্ত তোমার এলিমেন্ট গুলো, হ্যাঁ, the reaction of these molecules give rise to different gases such as the hydrogen gas, nitrogen, ammonia, methane, carbon dioxide and water vapor, not water, হ্যাঁ, the molecules present on the initial earth। ঠিক আছে, তাহলে এই মলিকুল গুলো আমাদের প্রারম্ভিক যে পৃথিবীতে তারা কিন্তু মানে ক্রিয়েট হয়েছিল বা তারা ফর্ম করেছিল। এবার দেখো দিস এনার্জি, দ্য এনার্জি ফর দিস রিয়াকশন, এবার দেখো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটি রিয়াকশন হতে গেলে সেখানে কি লাগবে, এনার্জি দিতে হবে। এনার্জি না দিলে তো আর রিয়াকশন তো সম্ভব নয়। তো তার জন্য এই প্রিমিটিভ আর্থে এই যে তোমার কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে, এই যে মলিকুল গুলো তৈরি হয়েছে, তার জন্য যে এনার্জি লাগবে সেই এনার্জি গুলো কোথা থেকে পেয়েছে দেখো, না প্রোভাইডেড বাই দ্য সানলাইট প্রথম, দ্বিতীয় নম্বর হচ্ছে দেখো লাইটিং ওর ভলকানিক ইরাপশন। ঠিক আছে, তাহলে এই সানলাইট, লাইটিং এবং হচ্ছে দেখো ভলকানিক ইরাপশনের জন্য যে এনার্জি প্রডিউস হয় সেই এনার্জি গুলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এগুলো যে তোমার এলিমেন্ট গুলোকে রিয়েকশনের মাধ্যমে তোমার হচ্ছে দেখো ইনিশিয়াল আমাদের যে আর্থে মলিকুলার যে ফরমেশন হতে মানে তোমার হচ্ছে কি ইন্ডিউস করেছে। সেই মলিকুল গুলো কি কি, না তোমার হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার। এবার দেখো মানে স্টেপ টু তে আমরা কি দেখতে পাই, না স্পন্টেনিয়াস ফরমেশন অফ মোনোমেরিক অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কি তৈরি হয়েছে দেখো, প্রথমে হচ্ছে কি তোমার তাহলে কি তৈরি হলো, না মলিকুলস তৈরি হলো। সেই মলিকুলস গুলো পরবর্তীকালে অর্গানিক কম্পাউন্ডে ক্রিয়েট করবে। তাহলে এইগুলো যে মলিকুলস গুলো তৈরি হয়েছিল এগুলো কি মলিকুলস, না এগুলো সব থেকে ইনঅর্গানিক মলিকুলস। কেন, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনোভাবেই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন একসঙ্গে নেই। কিন্তু পরবর্তীকালে যখন হচ্ছে কি তোমার অর্গানিক কম্পাউন্ড তৈরি হবে সেখানে আমরা কি দেখতে পাবো, না সেখানে আস্তে আস্তে করে তোমার হচ্ছে কি তোমার কার্বন, হাইড্রোজেন একসঙ্গে, অক্সিজেন একসঙ্গে হচ্ছে কি তোমার অবস্থান করবে। তো যার জন্য দেখো বলছে দ্য সিম্পল মলিকুলস ইন্টারেক্ট উইথ ইচ আদার। ওই সিম্পল মলিকুল গুলো হচ্ছে কি আগে তৈরি হয়ে গেছে অলরেডি এবং তারা হচ্ছে ইনঅর্গানিক মলিকুল। তারা পরবর্তীকালে দেখো সিম্পল মনোমেরিক অর্গানিক কম্পাউন্ড ফর্ম করছে। কি কি সেই অর্গানিক তোমার হচ্ছে কি মলিকুলস তৈরি করছে দেখো, মনোমেরিক মলিকুলস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি সুগার ফর্ম করছে, ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, গ্লিসারল তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিড এবং অর্গানিক বেসেস লাইক পিউরিন অ্যান্ড পিরিমিডিন। তোমরা জানো যে ডিএনএ এর যে স্ট্রাকচারাল ইউনিট এই পিউরিন এবং পিরিমিডিন। বুঝতে পারলে, তাহলে অর্গানিক মলিকুলস ফরমেশনের জন্য যে ইনঅর্গানিক মলিকুলস তারা অলরেডি ফর্ম হয়ে গেছে, তারপর অর্গানিক মলিকুলস গুলো হিসাবে যারা সিম্পল মনোমেরিক মলিকুলস তৈরি করছে যেমন সুগার, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এবং অর্গানিক বেসেস। কি কি, না পিউরিন অ্যান্ড পিরিমিডিন। পরবর্তীকালে আমরা কি দেখতে পাই, না দ্য রিয়েকশন বিটুইন দ্য ইনঅর্গানিক টু গিভ সিম্পল অর্গানিক মলিকুলস ওকার ইন রিডিউসিং এনভায়রনমেন্ট ইনসাইড ওশান। তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে এই যে তোমার ইনঅর্গানিক থেকে অর্গানিক মলিকুলস ফর্ম করছে তার এই এই রিয়াকশনটা কোথায় হচ্ছে, না এটার হওয়ার জন্য রিডিউসিং এনভায়রনমেন্ট লাগবে, রিডিউসিং এনভায়রনমেন্ট এবং হচ্ছে দেখো ওশান লাগবে। তোমরা জানো সেই সময় সমুদ্রের জলের কনসেন্ট্রেশনটা খুব বেশি ছিল, যেটাকে আমরা হাইপারটোনিক বলবো। আর রিডিউসিং কেন, না যেখানে অক্সিজেন অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, অক্সিজেন ফ্রি অক্সিজেন সেখানে তোমার জানো প্রিমিটিভ আমাদের যে তোমার হচ্ছে আর্থে সেখানে অক্সিজেন অ্যাবসেন্ট ছিল। এই জন্য রিডিউসিং এনভায়রনমেন্টে সমুদ্রের জলে এই ইনঅর্গানিক মলিকুলস গুলো পরস্পর রিয়াকশন করে সিম্পল মনোমেরিক অর্গানিক মলিকুলস ফর্ম করছে। ঠিক আছে, দ্য ইনঅর্গানিক মলিকুলস ওয়ার কন্ডেন্সড ইন দ্য ফর্ম অফ দ্য রেন এজ দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ লোয়ার ডাউন। ঠিক আছে, অর্থাৎ যখন হচ্ছে কি তোমার এই ইনঅর্গানিক মলিকুলস গুলো কন্ডেন্সড হচ্ছে, হ্যাঁ, এবং রেন ওয়াটারের সঙ্গে তোমার হচ্ছে কি পরস্পর কি করছে, না তারা না তোমার হচ্ছে কি টেম্পারেচারটাকে আস্তে আস্তে করে পৃথিবীতে টেম্পারেচারটাকে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ টেম্পারেচারটা ফল করছে। বোথ অর্গানিক মলিকুলস এন্ড সিম্পল অর্গানিক মলিকুলস ওয়ার প্রেজেন্ট ইন দ্য প্রিমোরিয়াল ওশান। তাহলে এই যে তোমার অর্গানিক মলিকুলস বলো বা ইনঅর্গানিক মলিকুলস বলো, এগুলো তাহলে কোথায় প্রেজেন্স থাকছে, না এরা থাকছে হচ্ছে তোমার, হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও, শুনতে পাচ্ছি স্যার।
ঠিক আছে, আমার মোবাইলে আওয়াজটা আমি পাচ্ছি না। যাই হোক, দেখো তাহলে কি হচ্ছে, দেখো আমাদের এই অর্গানিক বলো বা ইনঅর্গানিক মলিকুলস গুলো এরা কিন্তু ওশান অর্থাৎ সমুদ্রেই ক্রিয়েশনটা হচ্ছে। বুঝতে পারলে? তো এখানে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। দেখো এই সমস্ত, দেখো ইউভি লাইট এরা কি করছে, এই সমস্ত তোমার ইনঅর্গানিক মলিকুলস গুলো উপস্থিতিতে তারা কি করছে, রিয়াকশন করিয়ে আস্তে আস্তে করে সেই অর্গানিক মলিকুলস গুলো সমুদ্রের জলে প্রিমিটিভ ওশানে এরা কিন্তু ফর্ম করছে। নেক্সট স্টেপে আমরা দেখতে পাই কি, স্টেপ 3 তে স্পন্টেনিয়াস ফরমেশন অফ কমপ্লেক্স অর্গানিক মলিকুলস, অর্থাৎ যে সিম্পল অর্গানিক কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে তারা পরবর্তীকালে তোমার কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডে তৈরি করছে। কিভাবে করছে দেখো, দেখো দ্য স্মল সিম্পল অর্গানিক কম্পাউন্ডস রিয়েক্ট টু ফর্ম কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। তাহলে প্রথমে ইনঅর্গানিক কম্পাউন্ড এসছে, তারপর তারা হচ্ছে কি দেখো অর্গানিক কম্পাউন্ড, সিম্পল অর্গানিক কম্পাউন্ড ফর্ম করছে, তারপর সেখান থেকে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড তৈরি করছে। তো দেখো দ্য সিম্পল অ্যামাইনো অ্যাসিড রিয়েক্ট টু ফর্ম পলিপেপটাইড, একটু আগেই বললাম যে অ্যামাইনো অ্যাসিড গুলো তারা পরস্পর সঙ্গে থেকে তোমার কি বন্ড করে গো, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে বন্ডটা লাগে তার নাম আমরা কি বলি, পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, তাহলে পেপটাইড বন্ড ফরমেশন করছে, দিয়ে এইভাবে তারা কি করছে না পলিপেপটাইড তৈরি করছে। আবার যখন দেখো সুগার গুলো, ঠিক আছে, সুগার গুলো এরা লার্জ সুগার মলিকুলস তৈরি করছে, তার জন্য কি বন্ড লাগবে তোমরা জানো, যে একটা সুগার আর এক মনো, যেটাকে আমরা মনোস্যাকারাইড বলি, আর একটা সুগারের সঙ্গে ফর্ম করতে গেলে এখানে যে বন্ড লাগে তাকে আমরা কি বলি না তোমার, এটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন করছে। তাহলে এবার দেখো ঠিক কিভাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এরা পরস্পর যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে তোমার কি তৈরি করছে না তোমার হচ্ছে লিপিড তৈরি করছে বা ফ্যাট তৈরি করছে। ঠিক আছে, হিট দ্য সান ইজ ইউটিলাইজ ফর দ্য প্রোভাইডিং এনার্জি অফ দিস রিয়াকশন। তাহলে এই যে রিয়াকশন দেখো, তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন বা তোমার সুগার থেকে তোমার হচ্ছে কি সুগার মানে লার্জ সুগার মলিকুলস বা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল গুলো যুক্ত হয়ে গিয়ে লিপিড কিংবা ফ্যাট তৈরি করছে। এর জন্য যে এনার্জি লাগবে সেই এনার্জিটা কোথা থেকে আসছে, সূর্য থেকে, সান থেকে। ঠিক আছে, দিয়ে কি তৈরি করছে দেখো এখানে তোমার হচ্ছে কি তোমার প্রোটিন, লার্জ তোমার হচ্ছে কি সুগার এবং হচ্ছে লিপিড বা ফ্যাট। 4 নম্বর স্টেপ আমরা কি দেখবো না, ওই সমস্ত অর্গানিক কমপ্লেক্স মলিকুল গুলো তারা এগ্রিগেট হচ্ছে। এগ্রিগেট হওয়া মানে তোমরা জানো একসঙ্গে কম্বাইনলি যুক্ত হওয়া। তো দেখো এই এগ্রিগেশনের জন্য কি কি তৈরি হচ্ছে দেখো, না লার্জ অর্গানিক মলিকুলস কেম টুগেদার টু ফর্ম লার্জ কলোয়েডাল এগ্রিগেটস, যেটাকে আমরা কি বলছি না কোয়াসার্ভেট বলছি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি কোয়াসার্ভেট। এই নামটা, এই নামকরণটা কে করেছেন, কোন সায়েন্টিস্ট, কে বলতে পারবে? আলেকজান্ডার ওপারিন। আলেকজান্ডার ওপারিন। হ্যাঁ, ওপারিন। ওপারিন কি বললেন না, এই সমস্ত যে লার্জ তোমার অর্গানিক মলিকুলস গুলো তারা একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে এগ্রিগেট তৈরি করছে সেটাকে বলা হচ্ছে কোয়াসার্ভেট। A layer of water molecules forms around the protein molecules present in the coacervate, অর্থাৎ বলছে এই কোয়াসার্ভেটের বাইরে একটা লেয়ার তৈরি করছে, সেটা হচ্ছে প্রোটিন মলিকুলস দিয়ে তৈরি হচ্ছে ওই লেয়ারটা। হ্যাঁ, এবং দেখো সেখানে দ্য মেমব্রেন প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য মলিকুলস প্রোটেক্ট দ্য মলিকুলস এন্ড ব্রিং হাই লোকাল কনসেন্ট্রেশন টু এনহ্যান্স দ্য কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ ওই যে প্রোটেক্টিভ লেয়ারটা তৈরি হচ্ছে এটা তাকে কি করছে না প্রোটেক্ট করছে, যাতে করে সে দেখো এন্ড ব্রিং হাই লোকাল কনসেন্ট্রেশন টু এনহ্যান্স দ্য কেমিক্যাল রিয়াকশন, ওখানে কনসেন্ট্রেশনটাকে বাড়াতে সাহায্য করছে এবং কেমিক্যাল রিয়াকশনটাকে এনহ্যান্স করছে। এবং দেখো কলোয়েডাল এগ্রিগেটস অ্যাবজর্ব প্রোটিন এন্ড আদার মলিকুলস ফর্ম ইন দ্য ওশান, মানে ওই কলোয়েডাল মলিকুল যেটা তৈরি হয়েছে ওরা শুধু ফর্ম করে থাকছে তা নয়, এরা আবার হচ্ছে কি ওশান থেকে, সমুদ্র থেকে আরো প্রোটিনকে অ্যাবজর্ব করছে, দিয়ে তারা কি করছে তাদের সাইজটা বাড়িয়ে দিচ্ছে। দিস রেজাল্ট ইন দ্য গ্রোথ ইন দ্য কোয়াসার্ভেট এজ ওয়েল এজ ইন দ্য ইন্টারনাল কমপ্লেক্সিটি এজ কোয়াসার্ভেট ডিভাইডস ইনটু মাল্টিপল স্মল ওয়ান্স। অর্থাৎ যখন হচ্ছে কি দেখো তোমরা খেয়াল করো, তাহলে এই মলিকুলস যখন বাইরে থেকে আরো প্রোটিন বা আরো মলিকুলস গুলোকে নিজের দিকে নেবে তখন হচ্ছে কি সাইজে বড় হবে, দিয়ে তারপরে এখানে ধরো এ কি করছে না ফিশন হয়ে
এখান থেকে অনেকগুলো স্মল মলিকুলস তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, যখন এর সাইজটা বাড়ছে সে স্মল মলিকুলে ভাগ করে দিচ্ছে। এবার দেখো, এবার আমরা পরের স্টেপে চলে আসছি। দেখো তাহলে এই 4টি স্টেপ আমরা মেনলি দেখেছিলাম কি জন্য না, তোমার এই কিভাবে লাইফ ফর্ম করছে তার জন্য। ঠিক আছে, অরিজিন অফ লাইফ। প্রথমে আমরা কি দেখলাম না, কিভাবে অর্গানিক মলিকুলস ফর্ম করছে। তারপর আমরা দেখলাম ওই অর্গানিক মলিকুলস গুলো থেকে মনোমেরিক অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। প্রথমে হচ্ছে ইনঅর্গানিক মলিকুলস তৈরি হলো, তারপর হচ্ছে কি তোমার মনোমেরিক অর্গানিক কম্পাউন্ড সেখান থেকে। তারপরও দেখলাম আমরা কমপ্লেক্স অর্গানিক মলিকুল, এবং সেই সঙ্গে দেখলাম আমরা মলিকুলার এগ্রিগেটস বা এগ্রিগেশন। ঠিক আছে, এবার দেখো দিস কোয়াসার্ভেট আর দ্য ইনিশিয়াল স্পিসিস প্রেজেন্ট ইন দ্য ওশান টু স্টার্ট দ্য ফরমেশন অফ দ্য প্রাইমারি সেল। বুঝতে পারলে? তাহলে এই কোয়াসার্ভেটটাকে মনে করা হয়, এই কোয়াসার্ভেটটাই হচ্ছে কি তোমার ইনিশিয়াল স্পিসিস, যেখান থেকে পরবর্তীকালে প্রাইমারি সেল ফরমেশন হয়েছে। ঠিক আছে, প্রাইমারি সেল ফরমেশনের জন্য কে দায়ী না, তোমার হচ্ছে কি এই এই যে হচ্ছে তোমার এই কোয়াসার্ভেট দায়ী, যেখান থেকে পরবর্তীকালে প্রাইমারি সেল ফর্ম করবে। তো দেখো, তো তার জন্য বলছে দিস প্রসেস ইজ অ্যাকমপ্লিশড বাই টু স্টেপ। কি কি না, একটা আছে দেখো ফরমেশন অফ ইওবায়ন্স, ওর যেটাকে আমরা বলি প্রোটোসেল, এবং পরবর্তীকালে সেখান থেকে ফার্স্ট সেল ফরমেশন করছে। ঠিক আছে, তাহলে এই কোয়াসার্ভেট থেকে পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি না, ইওবায়ন্ট বা প্রোটোসেল তৈরি হচ্ছে, এবং সেখান থেকে ফার্স্ট যে সেল, ঠিক আছে, সেই সেল ফরমেশন করছে। দেখো কিভাবে হচ্ছে, দেখো তো প্রথমে দেখো ইওবায়ন্ট বা প্রোটোসেল তৈরি করার জন্য কিভাবে হচ্ছে ভালো করে শোনো। দ্য কোয়াসার্ভেট হেজ দ্য, হ্যাঁ কি গো, হ্যালো, দেখো তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে কি করছে না, প্রথমে দেখো দ্য কোয়াসার্ভেট হ্যাজ দ্য এবিলিটি টু টেক আপ নিউ মলিকুলস টু রিপ্লেস দ্য ডিগ্রেডেটেড মলিকুলস। অর্থাৎ দেখো ওই কোয়াসার্ভেটের একটা এবিলিটি রয়েছে, কি এবিলিটি না, এরা নতুন মলিকুলগুলোকে দেখো রিপ্লেস দ্য ডিগ্রেডেড মলিকুলস, অর্থাৎ যদি কোনো মলিকুল ডিগ্রেডেড হয়ে যায় সেই জায়গায় নতুন মলিকুলগুলোকে সে আপটেক করে বা গ্রহণ করতে পারে। এন্ড মিনিমাইজ দ্য সাইজ, অর্থাৎ তার সাইজটাকে মিনিমাইজ করে। ভালো করে শোনো, ধরো একটা কোয়াসার্ভেটের মধ্যে যে, কে তাকে জয়েন করাচ্ছে না বলো দেখি, একটু দাঁড়াও। দেখো তাহলে কি হচ্ছে, দেখো পরবর্তীকালে আমরা কি বললাম যে যদি কোনো কোয়াসার্ভেটের মধ্যে কোনো মলিকুল যদি মানে ডিগ্রেডেড হয়ে যায়, তাহলে সেই জায়গায় নতুন মলিকুলগুলো সে কিন্তু রিপ্লেস করতে পারে, এবং তার সাইজ যেটা সেটাকে সে মেনটেন করতে পারে। এবং এই জন্য বলছে দেখো দাস কোয়াসার্ভেট হ্যাজ দ্য বেসিক প্রপার্টিজ অফ লিভিং সিস্টেম, বাট ইট ডাজ নট হ্যাভ কমপ্লেক্স মলিকুল সাজেস এনজাইমস। ঠিক আছে, মানে এটা একটা বলতে পারি আমরা বেসিক প্রপার্টি অফ লিভিং সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু এটা আমরা কোনোভাবেই কমপ্লেক্স মলিকুল হিসাবে বলতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? এটা এনজাইমের মতন কাজ কিন্তু সে করতে পারছে না। The process of acquiring new molecules was not regulated, এটা কোনো রেগুলেটেড সিস্টেম নেই। লেটার নিউক্লিক অ্যাসিড ইজ entrapped within the coacervate and process of the division became precise and control। যখন হচ্ছে দেখো এই কোয়াসার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি দেখো প্রবেশ করে যাচ্ছে, তখন হচ্ছে দেখো না, তখন তার ডিভিশনটাও প্রিসাইজ হয়ে যাচ্ছে, এবং ওটা একটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। ঠিক আছে, যখন নিউক্লিক অ্যাসিড প্রবেশ করছে। This form of the coacervate with the nucleic acid is known as the ইওবায়ন্টস or হচ্ছে প্রোটোসেল। তাহলে প্রোটোসেল বা ইওবায়ন্ট আমরা কাকে বলবো না, তোমরা বলবে যে এই কোয়াসার্ভেটের সঙ্গে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে আমি বাবা জুলজির, আমি বোটানির ক্লাস নিচ্ছি, জুলজির যে নতুন স্যারটা নিচ্ছে উনি জয়েন করাবেন। তুমি ওই লিঙ্কে ক্লিক করো। তোমার কি প্রবলেমটা কি হচ্ছে?
তুমি আবার করো, আমাকে ফোন না করে ওই লিঙ্কে ক্লিক করো, ঠিক আছে? আমি ক্লাসটা নিচ্ছি না, ওই ক্লাসটা। আরে নাম্বারটাই ফোন করলে সে ক্লাস নিবে না, তোমার না ফোন করে তুলবে? তুমি কি নতুন আজকে নাকি? তুমি ক্লাসে জয়েন করো, বেশি কথা না বাড়িয়ে তুমি লিঙ্কে ক্লিক করো, দিয়ে ক্লাস করো। তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার। কি সমস্যা বলো দেখি। এই তো জয়েন করাচ্ছে তো। এক মিনিট দাঁড়িয়ে যাও তো। স্যার, নতুনদেরকে একটু জয়েন করান স্যার, প্লিজ। বলছি নতুন কিছু জন জয়েন করছে, ওদেরকে একটু জয়েন করান। দেখো তাহলে হচ্ছে কি, দেখো আমরা যেটা বলছিলাম, তাহলে তোমরাই বলো, তাহলে ইওবায়ন্ট বা প্রোটোসেল কাকে বলবো? তোমরা কেউ একজন বলো, শুনি। কে বলবে? তাপস বলবে? তাপস বলবে? যা, আরে তোমরা কি বলবে? কেউ বলতে পারবে না? কি স্যার কি স্যার? এই যে বলছি যে ইওবায়ন্ট বা প্রোটোসেল আমরা কাকে বলবো? স্যার যখন স্যার এর মধ্যে নিউক্লিক অ্যাসিডটি যখন মানে প্রবেশ করে তখনই এটাকে আমরা ইওবাইন্ড বা প্রোটোসেল বলবো। সিম্পল জিনিস, এটাই তোমরা বলতে পারছো না যে একটা কোয়াসারভেটের মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড প্রবেশ করে যাবে, তখনই তার নাম হয়ে যাচ্ছে কি, দেখো, তোমার ইওবায়ন্স বা Ions. প্রোটোসেলস। ঠিক আছে, সিম্পল জিনিস। তাহলে কি হলো, প্রথমে কোয়াসারভেট ফর্ম করেছে। ওই কোয়াসারভেটের ক্ষেত্রে একটা আমরা প্রপার্টিজ দেখতে পেলাম কি না, তার যদি কোনো মলিকুলস ডিগ্রেড হয়ে যায়, সে আবার নতুন মলিকুলসকে সে রিপ্লেস করতে পারে। কিন্তু হচ্ছে কি, তার নিজস্ব কোনো মানে কি বলবো আর কি, মানে কোনো বেসিক প্রপার্টিজ যেটা সেটা খুব কমপ্লেক্স সিস্টেম তার মধ্যে থাকে না। এবার এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম কি, যে সে সমস্ত কাজ কিন্তু নিজেকে রেগুলেট করতে পারে না। পরবর্তীকালে যখন নিউক্লিক অ্যাসিড ট্র্যাপড হয়ে যাচ্ছে একটা কোয়াসাবেডের মধ্যে, তখন দেখো তার ডিভিশন থেকে শুরু করে তার মানে পুরো সাইজ সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছে। আর যখন এই নিউক্লিক অ্যাসিড এমবেডেড হয়ে যাচ্ছে একটা তোমার হচ্ছে কি আহ এই তোমার হচ্ছে কি কোয়াসারভেটের মধ্যে, তখন তার নাম হয়ে যাচ্ছে কি ইওবায়ন্স বা প্রোটোসেল। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো এবার দেখো ফরমেশন অফ দ্য ফার্স্ট সেল। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু দেখো প্রথম সেল কিন্তু মানে ফার্স্ট যে সেল যেটাকে আমরা বলি, সেটা কিন্তু তৈরি হয়নি, এবার কিন্তু তৈরি হবে। দেখো তো বলছে যে প্রোটিন মলিকুলস এন্ড appearance of the enzyme has enhanced the synthesis of the several bimolecules in the ইওবায়ন্ট। ঠিক আছে, তাহলে এই যে ইওবায়ন্ট তৈরি হলো, তো সেটার ক্ষেত্রে বলছে যে প্রোটিন মলিকুলস এর সঙ্গে কিছু এনজাইম, ঠিক আছে, যেটা has enhanced the synthesis of several bimolecules of the ইওবায়ন্ট। অর্থাৎ এই ইওবায়ন্ট মলিকুলস এর সিনথেসিসটাকে এনহান্স করছে বা বাড়িয়ে দিচ্ছে। এবার দেখো ডিএনএ এন্ড আরএনএ ডেভেলপড এন্ড দিস মলিকুলস হ্যাজ টেকেন ওভার দ্য প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, অর্থাৎ যখন ডিএনএ কিংবা আরএনএ ডেভেলপ করছে, তখনই হচ্ছে প্রোটিন সিনথেসিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই জানো এই যে প্রথমে আরএনএ ফর্ম করে তারপরে হচ্ছে কি তোমার ডিএনএ ফর্ম করে, তাই না? কারণ আমরা দেখতে পাই এর পিছনে অনেক কারণ রয়েছে, কারণ এটাও নিয়ে অনেক মতবাদ রয়েছে। তোমরা জানো যে অনেকে বলে যে ডিএনএ আগে এসে, অনেকে বলে আরএনএ এসে, কিন্তু এই নিয়ে অনেক যুক্তি রয়েছে। তার মধ্যে তোমরা জানো যে এই আরএনএটা মোস্ট সিম্পল তোমার হচ্ছে কি রিগার্ড দেন দা ডিএনএ, কারণ আরএনএ গুলো হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় আর এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, তাই না? এটা হচ্ছে প্রথম কারণ। আর সেই সঙ্গে হচ্ছে কি তোমরা জানো যে আরএনএ এর ক্ষেত্রে যে তোমার হচ্ছে কি এই লিনিয়ার স্ট্রাকচারটা হওয়ার কারণে আমরা বলতে পারি যে এটা কিন্তু হেলিক্যাল স্ট্রাকচার হয় ডিএনএ। আর এই জন্য আমরা বলি যে ফার্স্ট যে এসেছিল সেটা হচ্ছে কি তোমার আরএনএ, সেখানে পরবর্তীকালে ডিএনএ। এবং এই ডিএনএ আরএনএ আসার পরে কিন্তু আমরা পরবর্তীকালে প্রোটিন সিনথেসিস দেখতে পাই।
এবার ইন্টারাকশন অফ লিপিড এন্ড প্রোটিন অ্যালাউ দ্য ফরমেশন অফ দ্য বায়ো মেমব্রেন। এবারে পরবর্তী যখন লিপিড আর হচ্ছে প্রোটিন ফরমেশন হয়ে যাচ্ছে, দেখো পরবর্তীকালে বায়ো মেমব্রেন ফর্ম করছে। ভালো করে দেখো, তাহলে বায়ো মেমব্রেন চলে আসার পরে কি করছে দেখো, হুইচ ইজ প্রোভাইড সিলেক্টিভিটি ইন দ্য প্রিমিটিভ সেল ফর দ্য ইনটেক অফ অর এক্সিশন অফ দ্য মেটেরিয়াল। তোমরা জানো যে বায়ো মেমব্রেন হচ্ছে, তোমরা জানো অলরেডি, তোমরা এর আগে ক্লাসেও পড়েছো জুলজি, মানে তোমরা যারা এর আগে পড়েছো তোমরা, যে এই একটা হচ্ছে কি লিপিড মেমব্রেন বা যেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, বা তোমার হচ্ছে কি বায়ো মেমব্রেন, এটা হচ্ছে কি তোমার সিলেক্টিভলি পারমিয়েবল, পড়েছো তোমরা না? এ কি করে না, স্পেসিফিক মলিকুলস গুলোকে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে মুভ করতে সাহায্য করে, তাই না? যখন ওই ডিএনএ আরএনএ চলে আসার পরে প্রোটিন সিনথেসিস হলো, তারপর লিপিড এবং প্রোটিন মিলে তারা এই বায়োমেমব্রেন ফর্ম করছে। বায়োমেমব্রেন ফর্ম করার পরে প্রিমিটিভ সেলের মধ্যে ইনটেক এবং এক্সুশন, অর্থাৎ হচ্ছে কি আমরা বলতে পারি এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস, এই দুটো ঘটাতে কিন্তু সাহায্য করছে। ইট অ্যালাউ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য মেমব্রেন বাউন্ড প্রোটোসেল অ্যান্ড দ্যাট হ্যাজ ইভেনচুয়ালি গিভেন দ্য ফার্স্ট সেল অন আর্থ। ঠিক আছে, অর্থাৎ যখন এই তোমার হচ্ছে কি বায়োমেমব্রেন ফর্ম করেছে, সেখান থেকে আমরা বলতে পারি যে এটাকেই আমরা ফার্স্ট সেল অন দ্য আর্থ হিসেবে বলতে পারি। দ্য মিউটেশন অফ ডিএনএ and selection of the fast growing cell give rise to the appearance of the first primordial cell. The first cellular form on the earth appear near about, এটা আছে অ্যাপ্রক্স, ঠিক আছে, কত না 2000 মিলিয়ন ইয়ার এগো। ঠিক আছে, এটা মনে রাখবে, 2000 মিলিয়ন ইয়ার এগো। ঠিক আছে, এই সময় কি হয়েছে না, তোমার মনে করা হয় এই প্রথম সেল যেটা সেটা তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট সেল আমরা কখন বলবো না, যখন কোয়াস সার্ভেট আসার পরে তার মধ্যে তোমার হচ্ছে কি দেখো, আহ, কি বলেছিলাম যে তার মধ্যে কি প্রবেশ করলো না, নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ, তারপরে যখন হচ্ছে কি তোমার বায়ো মেমব্রেন ফর্ম করছে, তখন হচ্ছে ফার্স্ট সেল। তাহলে আমরা বলতে পারি যে এই কোয়াস সার্ভেট প্লাস হচ্ছে কি তোমার নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে কি তোমার বায়ো মেমব্রেন ইকুয়াল টু হচ্ছে কি তোমার ফার্স্ট সেল। বোঝাতে পেরেছি? বুঝতে পারলে তোমরা? এইভাবে ফার্স্ট সেল, এবং তার এভিডেন্স আমরা স্যার। কখন পেয়েছি, এটা প্রায় বলা হয় যে আজ থেকে প্রায় 2000 মিলিয়ন ইয়ার এগো আগে এই ফার্স্ট সেল ফর্ম করেছে। চলো এবার দেখো এখানে একটা আমরা এই যে এতক্ষণ পর্যন্ত সেকেন্ড ক্লাসে যা যা পড়লাম, এইখানে একটু সামারাইজ করা হয়েছে, ভালো করে শোনো। যে তোমরা কি, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই সময় মানে বর্তমান এই প্রেজেন্ট আর্থে কি লাইফ ফর্ম করা সম্ভব, মানে যেভাবে প্রিমিটিভ আর্থে যে লাইফ ফর্ম করেছিল, বর্তমান পৃথিবীতে কি ওইভাবেই কি তোমার লাইফ ফর্ম হওয়া কি পসিবল? তোমরা কি বলবে বলো, তোমাদের উত্তর কি বলবে? স্যার সম্ভব না স্যার। সম্ভব নয়। কেন সম্ভব নয় না, দেখো প্রিমিটিভ আর্থ আর বর্তমান আর্থ, এই দুটোর মধ্যে এনভায়রনমেন্টের যে চেঞ্জেস গুলো অনেকটাই ডিফারেন্স রয়েছে, তাই না? কারণ আগেকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো সেই জিনিসটাই এখানে বলানোর চেষ্টা হয়েছে। দেখো যে ইভি রেডিয়েশন ওর ইলেকট্রিক ডিসচার্জ ইজ সিনথেসাইজড নিউ অর্গানিক মলিকুলস, বাট this presence of the oxygen is either destroying these molecules and not allowing condensation of reaction. অর্থাৎ দেখো এই যে প্রিমিটিভ আর্থে যে অক্সিজেন অ্যাবসেন্স ছিল, এটা কিন্তু একটা ভাইটাল হচ্ছে কি তোমার দিক। কেন না, যদি অক্সিজেন প্রেজেন্স থাকতো তাহলে সে ওই মলিকুলগুলোকে হয় ডেস্ট্রয় করে দিত, বা তোমার হচ্ছে কি কন্ডেনসেশনটাকে অ্যালাউ করতো না, মানে একসঙ্গে ঘনীভূত হতে দিত না। তাহলে রিডিউসিং এনভায়রনমেন্ট কিন্তু অনেকটাই দায়ী এই যে তোমার মলিকুলার ক্রিয়েশনের জন্য। ঠিক আছে, এবং এই জন্য বলছে যে অর্গানিক ইভলিউশন ইজ নট পসিবল ইন দ্য কারেন্ট আর্থ অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে ভালো করে, যে অর্গানিক মলিকুল ফরমেশন বর্তমান পৃথিবীর পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, ওটা প্রিমিটিভ আর্থের যে কন্ডিশন গুলো ছিল তার জন্য সম্ভব হয়েছে, বর্তমান সাপেক্ষে হ্যাঁ এই সময়ে অর্গানিক ইভলিউশন কোনোভাবেই পসিবল নয়। চলো এবার আমরা চলে আসছি দেখো কেমিক্যাল ইভলিউশনে। ঠিক আছে, এবার কেমিক্যাল ইভলিউশন সম্বন্ধে আমরা একটু দেখব। ঠিক আছে, কেমিক্যাল ইভলিউশনটা আমরা দেখব। তো তার আগে বলো যে এতটা তোমরা সবাই বুঝতে পারলে যা যা পড়ানো হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, অর্গানিক মলিকুলস থেকে ইনঅর্গানিক থেকে অর্গানিক থেকে হচ্ছে কমপ্লেক্স অর্গানিক, সেখান থেকে মলিকুলার এগ্রিগেশন, তারপর আমরা দেখলাম যে এখানে কি তৈরি হয়েছে
না কোয়াসার্ভেট, কোয়াসার্ভেটের পরে আমরা কি দেখলাম না তোমার হচ্ছে ইওবায়ন্ট ওর প্রোটোসেল, সেখান থেকে ফার্স্ট সেল কিভাবে ফরমেশন হয়েছে। এবার দেখো আমরা চলে আসি কেমিক্যাল ইভলিউশন। দ্য টার্ম ইভলিউশন রেফার্স টু চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই না? এই যে ইভলিউশন মানে কি বলি আমরা, যে একটা মলিকুল বা একটা অর্গানিজমস সে ফিক্সড না থেকে সে চেঞ্জ হচ্ছে, দেখো চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এক রূপ থেকে অন্য রূপে যে পরিবর্তন হচ্ছে সেটাকেই আমরা এক কথায় কি বলবো, ইভলিউশন, তাই না? ইভলিউশনটাকে আমরা যদি সিম্পল ভাবে বর্ণনা করতে চাই তাহলে এটাই আমরা বলবো যে একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে চেঞ্জ হওয়া। চেঞ্জ ইন দ্য লিভিং অর্গানিজমস উইদিন টাইম ইজ নন এজ দ্য অর্গানিক অর বায়োলজিক্যাল ইভলিউশন। তাহলে এটাকে এর সঙ্গে যদি আমরা টাইম যুক্ত করে দিই, ঠিক আছে, এই যে লিভিং অর্গানিজমস এর মধ্যে যে চেঞ্জেস গুলো তৈরি হচ্ছে টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সেটাকে আমরা বলছি অর্গানিক অর বায়োলজিক্যাল ইভলিউশন। এবার দেখো দ্য জৈব প্রসেস অফ, বিবর্তন। হ্যাঁ, এবার বলছে দেখো দ্য প্রসেস অফ ইভলিউশন ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ইউনিসেলুলার অর্গানিজমস অ্যাপিয়ার ফার্স্ট simple multicellular and later develop in the complex multicellular organisms such as the seed plant and vertebrate animals, তাই না? আমরা এই যে ইভলিউশন প্রসেসটাকে যদি আমরা সিম্পল ভাবে তোমাদেরকে বর্ণনা করতে চাই তাহলে তোমাদেরকে এই জিনিসটা বললেই তোমরা বুঝে যাবে যে কিভাবে প্রথমে ইউনিসেলুলার অর্গানিজমস এসছে, সেখান থেকে সিম্পল মাল্টিসেলুলার কিভাবে এসছে, সেখান থেকে কমপ্লেক্স মাল্টিসেলুলার কিভাবে এসছে, এবং পরবর্তীকালে সেখান থেকে সিড প্ল্যান্ট বা ভার্টিব্রেট অ্যানিমেল কিভাবে এসছে। এই স্টেপগুলো যদি দেখানো হয় তাহলে সেখান থেকে আমরা এই ইভলিউশন প্রসেস আমরা সিম্পল ভাবে তোমাদেরকে উপস্থাপন করতে পারবো। তো তার জন্য বলছে দ্য ফিশ ওয়ার দ্য ইনিশিয়াল আর্লি ভার্টিব্রেট অ্যান্ড ইট গ্রাজুয়ালি চেঞ্জ টু ফর্ম দ্য এমফিবিয়ান, যেটা তোমরা পড়েছো যে প্রথমে হচ্ছে ফিশেস, তারপরে এমফিবিয়ান, তারপর কি আসবে রেপ্টিলিয়া, তারপর আসবে তোমার হচ্ছে কি দেখো বার্ডস, তারপর মেমাল, তাই না? এই যে তোমার এনিমেল যদি ইভলিউশন আমরা দেখি, তোমরা প্রথমে দেখেছো যে প্রথমে হচ্ছে কি তোমার ফিশেস, তাই না? মানে প্রথমে হচ্ছে কি ফিশ আসবে, এটা এক নম্বরে। তারপরে আসবে কে না তোমার হচ্ছে কি এমফিবিয়া, যে জলেও থাকে স্থলেও থাকে। তারপরে হচ্ছে কি তোমার আসবে কে রেপটাইল, তারপরে আসবে তোমার বার্ড, তারপরে হচ্ছে কি মেমেল। এর অনেক প্রমাণ রয়েছে, আমরা আস্তে আস্তে করে দেখবো, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা দেখবো যে সাইন্টিফিক এভিডেন্সেস দ্যাট অর্গানিজমস আর ইভলভড ফ্রম দ্য প্রিভিয়াসলি এক্সিস্টিং অর্গানিজমস। অর্থাৎ এমনি মুখের কথা তো বললে কেউ বিশ্বাস করবে না, সাইন্টিফিক্যালি প্রুভ করতে হবে যে কিভাবে, কি এভিডেন্স রয়েছে যেগুলো হচ্ছে কি আমাদেরকে প্রমাণ দেয় যে তোমার এই যে তোমার হচ্ছে কি যে অর্গানিজমস গুলো ইভলভ হয়েছে প্রিভিয়াস ফর্ম থেকে এক্সিস্টিং অর্গানিজমস পর্যন্ত, মানে বর্তমানে যে অর্গানিজম রয়েছে আগে যে অর্গানিজম ছিল তার মধ্যে কি চেঞ্জেস ঘটেছে, সেই সাপেক্ষে আমাদের সাইন্টিফিক এভিডেন্স কি রয়েছে। প্রথমে আমরা এভিডেন্স পড়বো কি না মরফোলজিক্যাল এন্ড স্ট্রাকচারাল এভিডেন্সেস, বুঝতে পারলে? আমরা প্রথমে কি এভিডেন্স দেখবো, মরফোলজিক্যাল এভিডেন্সেস এবং স্ট্রাকচারাল এভিডেন্সেস, ঠিক আছে? এটা কম্পারেটিভ স্টাডি করা হয়েছে, তোমরা জানো, মরফোলজি এবং অ্যানাটমি দিয়ে। তারপরে হচ্ছে কি তোমার আমরা অনেক কিছু থিওরি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে দেখো বডি অর্গানাইজেশন, হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান বা গ্রাজুয়াল মডিফিকেশন এবং কানেক্টিভ লিঙ্কস, এইগুলো হচ্ছে কার আন্ডারে না, এইগুলো হচ্ছে কি সমস্ত কিন্তু আমরা বলতে পারি যে মরফোলজিক্যাল অর্গানাইজেশন আন্ডারে, মরফোলজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল এভিডেন্সেস, ঠিক আছে? মরফোলজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল এভিডেন্সেস, ঠিক আছে, যে ইভলিউশন ঘটেছে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব বডি অর্গানাইজেশন। ভালো করে শোনো, বডি অর্গানাইজেশনে যদি আমরা দেখি না, বলছে যে অফ ডিফারেন্ট অর্গানিজমস ইজ ইভলভিং ওভার টাইম উইথ ডিফারেন্ট লেভেল অফ অর্গানাইজেশন, ঠিক আছে? তোমরা জুলজি ক্লাসিফিকেশনে পড়েছো, সেই জিনিসটাই এখানে আমরা বলবো। দেখো যে যখন আমরা দেখি যে বডি অর্গানাইজেশন, তোমরা এই জিনিসটা নিশ্চয়ই জানো যে প্রথমে ইউনিসেলুলার অর্গানিজমস চলে এসছে, তাহলে একটাই সেল দেখবে কিছু কিছুর ক্ষেত্রে সমস্ত কাজকর্ম পারফর্ম করে, আর তার একটাই সেলের মাধ্যমে সমস্ত কাজ কিন্তু সম্পন্ন হয়। পরবর্তীকালে তোমরা জানো যে টিস্যু ফরমেশন হয়েছে, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন হয়েছে, তাই না? এই সেলগুলো একসঙ্গে এগ্রিগেট হয়ে গিয়ে টিস্যু ফর্ম করেছে। আবার কিছু পরবর্তীকালে কিছু অর্গানিজমস এসেছে যাদের ক্ষেত্রে আমরা সিস্টেম তৈরি হয়েছে দেখতে পাই, তাই না? তাহলে সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, সেখান থেকে তাহলে সেল টিস্যু, তাই না? টিস্যুর পরে তো হচ্ছে কি তোমার অর্গান হবে না, অর্গান পরে সিস্টেম, সরি।
তোমরা কেউ কিছু বলছো না, ভুল বললে তোমরা ধরাচ্ছ না। দেখো, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, এই সিস্টেম থেকে আবার কমপ্লেক্স বডি তৈরি হয়েছে, কমপ্লেক্স বডি। তো এই যে অর্গানাইজেশন, যদি আমরা ইভলিউশন দেখি তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে ইউনিসেলুলার অর্গানিজমস গুলো পরবর্তীকালে ডিফারেন্সিয়েশন হয়ে তারা কি করেছে না কমপ্লেক্স লেভেল অর্গানাইজেশন তৈরি করেছে। তো দেখো সেটাই বলছে, দেখো যে ইউনিসেলুলার অর্গানিজমস উইথ সিঙ্গেল সেল আর দ্য মোস্ট প্রিমিটিভ বডি অর্গানাইজেশন ফলোড বাই সেল টু এগ্রিগেট টু গিভ রাইজ দ্য টিস্যু। তাহলে এই যে জিনিসটা বললাম যে সেলগুলো প্রথমের দিকে আমরা দেখতে পেয়েছি যে কিছু অর্গানিজমস রয়েছে তাদের ক্ষেত্রে only one cell perform all metabolic function in a single cell। পরবর্তীকালে আমরা দেখি ওই সেলগুলো যখন অর্গানাইজড হয়ে গিয়ে একটা পার্টিকুলার ফাংশন করার জন্য অ্যারেঞ্জমেন্ট হয়ে একসঙ্গে অবস্থান করছে, তখন টিস্যু ফর্ম করেছে। এই টিস্যুগুলো দেখো পরবর্তীকালে অর্গান, এবং অর্গানগুলো দেখো কোঅপারেট হয়ে আবার কি করেছে না সিস্টেম তৈরি করেছে। এবার এটা তো আমি মুখে বলে দিলাম, প্রমাণ দেখাতে হবে, তাই না? সাইন্টিফিক যে সমস্ত কথাবার্তা সেগুলো তো মুখের কথা তো বিশ্বাস কেউ করবে না, প্রমাণ দেখাতে হবে। দেখো ফর এক্সাম্পল, দেখো এমিবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এরা হচ্ছে ইউনিসেলুলার। পরবর্তীকালে যখন স্পঞ্জ এলো তখন হচ্ছে মাল্টিসেলুলার। এমিবার কোন ফাইলামের আন্ডারে, মানে কোন তোমার হচ্ছে কি কিংডামের আন্ডারে তোমরা জানো? এটা প্রোটিস্টা, প্রোটোজোয়া মানে প্রোটোজোয়া। প্রোটোজোয়া তারপরে আসবে কি স্পঞ্জের ক্ষেত্রে, কি বলি স্পঞ্জের ক্ষেত্রে পরিফেরা, তাই না? পরিফেরা দেখো বলছে, দেখো মাল্টিসেলুলার বাট দিস সেল আর নট অর্গানাইজড ইনটু দ্য টিস্যু। মানে এরা আছে কি স্পঞ্জ হচ্ছে কি তোমার মাল্টিসেলুলার, যেটা হচ্ছে কি এমিবার ক্ষেত্রে আমরা ইউনিসেলুলার একটাই সেল দেখতে পেয়েছি, কিন্তু স্পঞ্জের ক্ষেত্রে মাল্টিসেলুলার, বাট এদের ক্ষেত্রে টিস্যু অর্গানাইজেশন এখনো হয়নি টু এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে যাদের ক্ষেত্রে টিস্যু মাল্টিসেলুলার কিন্তু টিস্যু ফর্ম করেনি, তাদের অর্গানাইজেশনকে আমরা বলবো সেলুলার অর্গানাইজেশন। কিন্তু যখন যখন হচ্ছে কি দেখো সিলেন্টারাসের ক্ষেত্রে আমরা আসি, তখন তারা দেখো টিস্যু ফর্ম করেছে, বাট লেটার ডু নট ফর্ম দ্য অর্গান। টিস্যু তৈরি হয়েছে কিন্তু অর্গান তৈরি হয়নি। হ্যাঁ, দিস টিস্যু লেভেল অর্গানাইজ, এটাকে আমরা কি বলবো, যাদের ক্ষেত্রে অর্গান ফরমেশন হয়নি, টিস্যু তৈরি হয়েছে, তাদেরকে আমরা বলবো টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। বাট যখন আমরা প্লাটি এলিমেন্টে চলে যাচ্ছি, ঠিক আছে, এবং হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে, তখন আমরা কি দেখতে পাই না এই টিস্যুগুলো পরবর্তীকালে অর্গান সিস্টেম ফর্ম করে দিয়েছে। তো এই জন্য আমরা তাকে বলি কি অর্গান সিস্টেম অফ বডি অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে কি কি বললাম আমরা? প্রথমে হচ্ছে কি একটাই সেল, সেখান থেকে টিস্যু লেভেল অর্গানাইজেশন, সেখান থেকে হচ্ছে কি তোমার আমরা কি দেখলাম না তোমার হচ্ছে কি টিস্যুর পরে হচ্ছে কি তোমার আসবে অর্গান সিস্টেম। ঠিক আছে, তাহলে এই যে কমপ্লেক্সিটি গুলো আমরা বলতে পারি যে এইভাবেই তাদের ইভলিউশন হয়েছে। না প্রথমে কি এসে ইউনিসেলুলার, সেখান থেকে হচ্ছে কি তোমার মাল্টিসেলুলার, সেখান থেকে হয়েছে তোমার হচ্ছে কি টিস্যু, সেখান থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম। বুঝতে পারলে? বুঝতে পারলে তো? খুব সিম্পল জিনিস। আচ্ছা এবার দেখো আরো একটা ইভলিউশন তোমরা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা, সেটা হচ্ছে কি দেখো হোমোলোগাস অর্গান। অর্গান হোমোলোগাস মানে আমরা বাংলায় কি বলি, সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, সমসংস্থ অঙ্গ, যে সমস্ত অর্গানগুলো স্ট্রাকচার স্ট্রাকচার সেম বাট ফাংশন ডিফারেন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, স্ট্রাকচার সেম বাট ফাংশন ডিফারেন্ট। কিভাবে হয়েছে দেখো, the organs of different species of common descendant which look different and perform different function but has similar structure। অর্থাৎ যাদের ক্ষেত্রে কমন ডিসেন্ডেন্ট থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, এবং এবং যাদের ক্ষেত্রে দেখো সিমিলার স্ট্রাকচার বাট ডিফারেন্ট ফাংশন করছে, তখন তাকে আমরা কি বলছি দেখো সিমিলার টোপোগ্রাফিক অরিজিন অ্যান্ড সিমিলার এমব্রায়োনিক অরিজিন, বাট এই সমস্ত অর্গানগুলোকে আমরা কি বলছি না হোমোলোগাস অর্গান। সোজা কোথায় যদি তোমরা মনে রাখবে যে সেম স্ট্রাকচার বা ডিফারেন্ট ফাংশন। ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলি না হোমোলোগাস অর্গান। দেখতে পেয়েছি আমরা বাস্তব উদাহরণের ক্ষেত্রে, দেখাবো তোমাদেরকে। তো এই এই যে হোমোলোগাস অর্গান যে ধরনের ইভলিউশন দেখায় তাকে আমরা কি বলি, ডাইভার্জেন্ট ইভলিউশন। গুরুত্বপূর্ণ স্লাইড। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট স্লাইড, এখান থেকে কোশ্চেন সেট হয়। তাহলে হোমোলোগাস অর্গান হচ্ছে কি স্ট্রাকচারাল সিমিলারিটি বাট ফাংশন আলাদা, আর এরা কি করে না ডাইভার্জেন্ট ইভলিউশন। কেন বলো দেখি, আমি একটা ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে। ধরো সাপোজ হচ্ছে কি তোমার দেখো এই এই একটা স্পিসিস ছিল, ঠিক আছে,
যখন ডাইভার্স হচ্ছে, এখান থেকে যখন ডাইভার্স হচ্ছে, এখানে A1, A2, A3, A4 হচ্ছে। তাহলে এরা কিন্তু একটা জায়গা থেকেই ছিল, যখন তারা ডাইভার্স হচ্ছে তাহলে এরা যখন ডিফারেন্ট জায়গায় যাবে, তাই না, এদের ফাংশন আলাদা হয়ে যাবে। এরা যখন ডিফারেন্ট এনভায়রনমেন্টে অবস্থান করবে ফাংশন আলাদা হয়ে যাবে। কিন্তু যেহেতু একটা সেম অরিজিন থেকে তৈরি হয়েছে, দেখো কমন অ্যানসেস্টার, এই যে হচ্ছে তাদের কমন অ্যানসেস্টার, এখান থেকে ডাইভার্স হয়েছে। তো এই জন্য আমরা বলবো কি এদের ক্ষেত্রে স্ট্রাকচার সেম পাবে, ফাংশন আলাদা পাবে। ঠিক আছে, আরো তোমাদেরকে আমি বলি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ডাইভার্স হচ্ছে। তাহলে এই যে হোমোলজি কি করছে না, ডাইভার্স ইভলিউশন করছে। ডাইভার্স কেন, দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে বলে, বুঝতে পারলে। তাহলে হোমোলোগাস অর্গান ডাইভার্জেন্ট ইভলিউশন। ডাইভার্জেন্ট কেন, একটা জায়গা থেকে, একটা সেম এনসেস্টার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চলে যাচ্ছে। ধরো তোমাদের বললে আরো সুবিধা হবে বুঝতে, আমি একদম তোমাদের ঘরের কথাই বলছি। দেখো, ধরো একটা ফ্যামিলিতে হচ্ছে কি 4 জন ভাই, ঠিক আছে, ব্রাদার রয়েছে। এই 4 জন ভাই কি করলো, দেখো তারা পড়াশোনা করে, ঠিক আছে, প্রত্যেকে এস্টাবলিশ হলো, দিয়ে তারা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে চলে গেল, মানে জবের সূত্রে তারা চলে গেল। একজন চলে গেল ধরো সাপোজ আমেরিকা, একজন চলে গেল অস্ট্রেলিয়া, একজন চলে গেল চাইনা, একজন চলে গেল রাশিয়া। তাহলে এই যে 4 জায়গায় চলে গেল, যখন তারা দীর্ঘদিন পরে, প্রায় ধরো হচ্ছে কি তোমার 50-60 বছর পরে, ঠিক আছে, যখন ওদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ওদের হচ্ছে কি তোমার জেনেটিক্যালি তারা 4 জন ভাইয়ের ক্ষেত্রে দেখবে যে সিমিলারিটি পাওয়া পাওয়া যাচ্ছে। কিন্তু যখন তারা ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে বসবাস করছে, তাহলে ওখানকার তোমার বৈশিষ্ট্য সে তাকে শিখতে হবে, যে ওখানে যে কালচার, ওখানে যে ক্যারেক্টার, সেই জিনিসগুলো তাকে শিখতে হবে, তবে গিয়ে সেখানে সে সার্ভাইভ করতে পারবে। তো যখন তুমি তাদেরকে একসঙ্গে নিয়ে আসছো পরবর্তীকালে 50-60 বছরের পরে, তাহলে তখন আমরা কি দেখতে পাবো, তাদের মধ্যে ডাইভার্জেন্ট ইভলিউশন ঘটে গেছে। কেন না, তাদের কমন অ্যানসেস্টর, তারা একটাই ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু দেখো মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্য ওদের বৈশিষ্ট্যটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ইভলিউশন ঘটে গেছে ওদের মধ্যে। এই ইভলিউশনটাকে আমরা কি বলি, ডাইভার্জেন্ট ইভলিউশন। মনে থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হোমোলোগাস অর্গান কি কি ইভলিউশন দেখায়, ডাইভার্জেন্ট ইভলিউশন। হোমোলোগাস অর্গান মানে কি বাংলায়, সমসংস্থ অঙ্গ। কাকে সমসংস্থ। বলে, হ্যাঁ, স্ট্রাকচার সেম, ফাংশন ডিফারেন্ট। দেখো উদাহরণ দেখো, ফার্স্ট যে এক্সাম্পল বলা হয়েছে, ফোর লিম্ব অফ দ্য ভার্টিব্রেট এনিমেলস, অর্থাৎ ভার্টিব্রেট এনিমেলের ক্ষেত্রে যে ফোর লিম্ব, যেটাকে আমরা অগ্রপদ বলি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখি, যদি যদি স্টাডি করি কার কার ক্ষেত্রে, আমরা এই ভার্টিব্রেট এনিমেল বলতে এখানে নিয়েছি কাকে, মানুষকে নিয়েছি, চিতা নিয়েছি, আর হোয়েল এবং বাদুড়। এই 4টা এনিমেলকে নিয়ে দেখলাম এরা সবাই ভার্টিব্রেটের মধ্যে পড়ছে। এদের যে ফোর লিম্ব, অগ্রপদ, ঠিক আছে, তাদের স্ট্রাকচারটাকে আমরা দেখলাম। তো এদের স্ট্রাকচার দেখে আমরা দেখলাম যে এখানে 4 প্রকারের, মানে এদের যে স্ট্রাকচার দেখলাম কি রয়েছে না, আপার আর্মে হিউমেরাস বলে একটা হাড় রয়েছে, পরে রয়েছে রেডিয়াস, তারপর রয়েছে আলনা, তারপর রয়েছে কার্পাল এবং মেটাকার্পাল। তাহলে সবারই, মানে মানুষেরও, চিতার ক্ষেত্রেও, তিমির ক্ষেত্রেও এবং বাদুড়ের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে স্ট্রাকচারাল সিমিলারিটি আমরা দেখলাম, যে এই হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস, ঠিক আছে। কিন্তু যখন দেখলাম যে এটা কি ফাংশন করছে, দেখো মানুষ হচ্ছে কি হাত দিয়ে বিভিন্ন কাজ করছে, চিতা হচ্ছে কি সেটাকে দিয়ে দৌড়ানো কাজে ইউজ করছে, তিমি কি করছে না ফ্লিপার তৈরি করে নিয়েছে যাদের সে সাঁতার কাটতে পারে, বাদুড় কি করছে ওটাকে দিয়ে তোমার হচ্ছে কি হাওয়াতে, যাতে হচ্ছে কি সে বাতাসে ভেসে বেড়াতে পারে, এটাকে সে ডানা হিসাবে ইউজ করছে। তাহলে দেখো 4টার ক্ষেত্রে স্ট্রাকচারাল সিমিলার, বাট ফাংশন আলাদা। তাহলে এদের এই ফোর লিম্বটাকে আমরা কি বলবো, কি অর্গান বলবো, না হোমোলোগাস অর্গান বলবো, তাই তো, হোমোলোগাস। কেন না, স্ট্রাকচার সেম কিন্তু ফাংশন আলাদা। কি বললাম বুঝতে পারলে। তাহলে ফোর লিম্ব ইন দ্য ভার্টিব্রেট এনিমেলস, হিউম্যান, চিতা, হোয়েল এবং বেট, এদের ক্ষেত্রে আমরা কি বলবো, দে আর দ্য হোমোলোগাস অর্গান। এবং এদের মধ্যে কি ইভলিউশন ঘটেছে না, ডাইভার্স হয়েছে, ডাইভার্জেন্ট ডাইভার্জেন্ট ইভলিউশন। কেন না, আগে মনে করা হতো যে এরা এক জায়গায় ছিল, এরা হচ্ছে তোমার বাসস্থান বা এদের সার্ভাইভ করার জন্য এরা বিভিন্ন জায়গায় চলে গেছে। মানুষ বেটার এনভায়রনমেন্ট খুঁজে নিয়েছে, চিতা বনে চলে গেছে, হোয়েল হচ্ছে জলে চলে গেছে, বাদুড় হচ্ছে কি বাতাসে চলে গেছে, হাওয়া মানে বায়ুমণ্ডলে চলে গেছে। তাহলে ওই প্লেসে নিজেকে ইভলভ, মানে সার্ভাইভ করার জন্য এরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওই অর্গানটাকে কাজে লাগাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা বলতে পারি
এই যে হোমোলোগাস অর্গানগুলো ডাইভার্জেন্ট ইভলিউশন দেখাচ্ছে। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। চলো এবার দেখো তাহলে এই যে যেটা দেখালাম সেটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এইটাকে আমরা বলবো হিউমেরাস, এইটা আছে তোমার রেডিয়াস, এটা আলনা, এটা আছে তোমার কার্পেল, এটা মেটাকার্পেল, এটা হচ্ছে ফ্যালেঞ্জিস। দেখো এটা মানুষের ক্ষেত্রে বললাম, এটা চিতার ক্ষেত্রে, এটা আছে তোমার তিমির ক্ষেত্রে, এটা বাদুড়ের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকের দেখো এই স্ট্রাকচারাল অর্গানাইজেশন গুলো সেম, বাট ফাংশন গুলো হচ্ছে কি আলাদা। এই জন্য তাদেরকে আমরা বলছি হোমোলোগাস অর্গান। আর একটা এক্সাম্পল বলেছে দেখো, থর্ন অ্যান্ড টেন্ড্রিলস ইন প্ল্যান্ট। ঠিক আছে, থর্ন এবং টেন্ড্রিল প্ল্যান্টের ক্ষেত্রেও এরাও কি করছে না, এরা তোমার হচ্ছে কি দেখো এই থর্ন এবং টেন্ড্রিলস এরাও কি করছে দেখো তোমার হোমোলোগাস অর্গান হিসাবে প্লে করছে। কিরকম প্লে করছে দেখো না, বলছে বাউগেনভেলিয়া, যেটাকে আমরা বাংলায় কি বলি, কাগজ ফুল, তাই তো, বাউগেনভেলিয়া। এটা বিটা ক্যাপিটাল হওয়া উচিত ছিল, যাই হোক। বাউগেনভেলিয়া তার যে থর্ন, এই যে থর্ন মানে এরকম কাটার মতন, এটা প্রোটেকটিভ অর্গান হিসাবে এরা তৈরি করে প্রোটেকশনের জন্য। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কি দেখো টেন্ড্রিল, এই যে এটাকে আমরা কি বলি টেন্ড্রিল, এটা হচ্ছে আকর্ষণ হিসাবে তোমরা জানো ক্লাইম্বিং এ সাহায্য বুঝতে করে। পারছি। হ্যাঁ, এটা লাউ পেশন লাউ গাছ। ফ্লাওয়ারের ক্ষেত্রে। তো এই যে পেশন ফ্লাওয়ারের টেন্ড্রিল এবং বাউগেনভেলিয়ার থর্ন, বোথ আর স্ট্রাকচারাল সিমিলারিটি, দুজনের ক্ষেত্রে স্ট্রাকচার সেম। কিন্তু দেখো এই থর্নটাকে কি কাজে লাগাচ্ছে সে প্রোটেকশনের জন্য, আর টেন্ড্রিলটাকে কি কাজে লাগাচ্ছে না ক্লাইম্বিং এর জন্য, ক্লাইম্বিং। ঠিক আছে, ক্লাইম্বিং করার জন্য। তাহলে দুটো দেখো, এই যে ক্লাইম্বিং করার জন্য একটাকে ইউজ করছে আর একটাকে তোমার হচ্ছে কি দেখো তোমার হচ্ছে কি প্রোটেকশনের জন্য। তাহলে ফাংশন আলাদা হয়ে যাচ্ছে বা স্ট্রাকচারাল সিমিলারিটি। তো এটাকে আমরা কি বলবো, হোমোলোগাস অর্গান। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, হোমোলোগাস অর্গান। বুঝতে পারছো সবাই? একবার সবাই হ্যাঁ একটু স্যার। বলবে যারা ক্লাস করছো তোমরা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। অনেকে নতুন জয়েন করেছো, যারা নতুন জয়েন করছো তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার হচ্ছে কি অ্যানালগাস অর্গান। হোমোলোগাস অর্গানের ঠিক অপোজিট হচ্ছে অ্যানালগাস অর্গান। অ্যানালগাস অর্গান কি বলছে দেখো না, অ্যানালগাস অর্গানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এটার ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রেখে দাও, যে এদের হচ্ছে কি তোমার স্ট্রাকচার ডিফারেন্ট বাট ফাংশন সেম। বুঝতে পারলে? তাহলে যাদের স্ট্রাকচার ডিফারেন্ট হবে এবং হচ্ছে তোমার ফাংশন সেম হবে, তাদেরকে আমরা কি বলি, অ্যানালগাস অর্গান। তো এই জন্য বলছে দেখো, যে অর্গানস হুইচ পারফর্ম সেম ফাংশন and look similar but quite different in their structure. This organ is called the analogous organ. এবং analogous organ based on the convergent evolution. এটার ক্ষেত্রে কি দেখো, ভালো করে শোনো। এরা ধরো বিভিন্ন জায়গা থেকে এসছে, এ একটা স্পিসিস এসছে, বি একটা স্পিসিস অন্য জায়গা থেকে এসছে, সি একটা স্পিসিস এসছে একটা জায়গা থেকে, ডি একটা স্পিসিস এসছে এক জায়গা থেকে, ই একটা স্পিসিস এসছে অন্য জায়গা থেকে। দিয়ে তারা কি করছে না এই এনভায়রনমেন্টে বসবাস করছে। তোমাদের ক্ষেত্রেও ঘটে দেখবে, ধরো তোমরা তোমাদের বোর্ডিং স্কুলে তোমাদেরকে প্রাইমারি স্কুলের জন্য রেখে দিয়েছিল, বা তোমার হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য রেখে দিয়েছে। তাহলে সেই বোর্ডিং স্কুলে যখন তুমি হোস্টেলে ছিলে, সেখানে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ধরো স্টুডেন্ট এসে এক জায়গায় তারা বসবাস করেছে। তাহলে তারা আগে ডিফারেন্ট জায়গা থেকে এসে, কিন্তু যখন তারা একই জায়গায় বসবাস করছে, তাদের মধ্যে দেখবে অনেক বৈশিষ্ট্যগুলো একই রকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কমন ক্যারেক্টার চলে আসছে। তাহলে তারা তো ডিফারেন্ট জায়গা থেকে এসছে, তাহলে কেন না একই জায়গায় একই সঙ্গে বসবাস করার জন্য তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো একই চলে আসছে। আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন ধরো ডিফারেন্ট অরিজিন থেকে বা ডিফারেন্ট অ্যানসেস্টার থেকে স্পিসিস গুলো হ্যাঁ এসে এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটা কি কনভার্জ হয়েছে, তাই না? এটাকে আমরা কি বলবো তখন, এদের 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 যদি আমরা গঠনগুলো দেখি তাহলে কি দেখতে পাবো না, এদের স্ট্রাকচার গুলো ডিফারেন্ট তুমি পাবে, বাট ফাংশনটা কেমন পাবে, সেম হবে। ঠিক আছে, তাহলে এই জন্য দেখো যেহেতু এক জায়গায় মিলিত হচ্ছে, এটাকে আমরা কি বলবো না কনভার্জেন্ট ইভলিউশন। বুঝতে পারলে, এটাকে আমরা বলবো কনভার্জেন্ট ইভলিউশন। ওকে, এক্সাম্পল দেখো, যেমন ইনসেক্ট এন্ড তোমার হচ্ছে কি বোর্ড উইংস। ঠিক আছে, যেটা তোমরা পড়েছো যে
বাদুড়ের এবং হচ্ছে কি তোমার পতঙ্গের ডানা। বাদুড়ের ডানা তোমার চামড়া পরিবেষ্টিত থাকে, বা পাখির ডানা, পাখির ক্ষেত্রে পালক নিয়ে থাকে। তাহলে দেখো এদের ক্ষেত্রে যদি ডানাগুলো দেখি আমরা, তাহলে দুজনের ক্ষেত্রে স্ট্রাকচারাল ডিফারেন্ট, কিন্তু যদি তারা কি ফাংশন করছে, ফ্লাই ইন দা এয়ার, অর্থাৎ বাতাসে মানে তোমার হচ্ছে কি ভেসে বেড়াতে বা বাতাসে উঠতে সাহায্য করছে। দেখো ইনসেক্ট উইংস ইন দ্য এক্সটেনশন অফ দ্য ইন্টেগুমেন্ট, হোয়ার এজ বার্ড উইংস ফ্রম দ্য লিম্ব বোনস, তাই না, কভার্ড উইথ দ্য এই যে ফ্লেশ, স্কিন এন্ড ফেদার্স। তাহলে তোমার হচ্ছে পাখির ক্ষেত্রে দেখো এরকম ফেদার থাকে, পালক থাকে, তাই না। আর এদের ক্ষেত্রে কি হয় না, এই যে তোমার হচ্ছে কি ইনসেক্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এটা এই যে এক্সটেনশন অফ দ্য ইন্টেগুমেন্ট। তাহলে এই ইন্টেগুমেন্টের এক্সটেনশন আর এখানে তোমার হচ্ছে কি পালক, দুটোর মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্ট, দুজনেই হচ্ছে দেখো ফ্লাই, মানে উড়তে সাহায্য করছে। বুঝতে পারলে? তাহলে দিস আর দা অ্যানালগাস অর্গান। এবং এরা কিভাবে ইভলিউশন করছে না, এরা ডিফারেন্ট অরিজিন থেকে এসে বায়ুমণ্ডলে তারা ভেসে বেড়ানোর জন্য কাজটা সেম হচ্ছে। তাহলে কাজ সেম কিন্তু স্ট্রাকচার আলাদা, এই জন্য তাদেরকে আমরা বলবো কি অ্যানালগাস অর্গান। এনাদের একটা এক্সাম্পল দেখো, ফিনস অ্যান্ড ফ্লিপার্স। ঠিক আছে, ফিনস আর হচ্ছে ফ্লিপার্স। দেখো ফিন কার থাকবে আর ফ্লিপার কার থাকে। দেখো তো ফিন থাকবে, দেখো পেক্টোরাল ফিন অফ শার্ক, আর ডলফিনের ক্ষেত্রে ফ্লিপার থাকে। বুঝতে পারলে? তাহলে এই যে ফিনটা, এটা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা, না শার্কের ক্ষেত্রে। আর এই সাগর মাছ, সাগর। ফ্লিপার কার থাকবে, না ফ্লিপারটা থাকবে হচ্ছে ডলফিনের ক্ষেত্রে, ডলফিন। ঠিক আছে, তো দেখো বলছে pectoral fin of the fishes and the flipper of the dolphins are flattened organ used for the swimming। মানে দুজনেরই কাজ একটাই, এই শার্কের ক্ষেত্রে ফিন আর এখানে ডলফিনের ক্ষেত্রে তোমার ফ্লিপার, এই দুজনের ক্ষেত্রে কাজ একটাই কি না, সুইমিং করা। বাট বোথ হ্যাভ দ্য ডিফারেন্ট স্ট্রাকচার আলাদা। তাহলে দেখো, তাহলে দুজনের গঠন আলাদা কিন্তু তাদের স্ট্রাকচার সেম হওয়ার জন্য এটাও কি আর আন্ডারে পড়ছে না, এটাও অ্যানালোগাস অর্গানের মধ্যে পড়ছে। চলো দেখো নেক্সট, আপাতত আমরা প্রথমেরটা দেখে নিলাম, অর্থাৎ এই যে আমাদের প্রথম যে ভাগটা ছিল, বডি অর্গানাইজেশন হয়ে গেল, হোমোলোগাস অর্গান হয়ে গেল, অ্যানালগাস হয়ে গেছে। এবার আমরা পড়বো ডিএটটা। এটা কার আন্ডারে পড়ছি বলো না, এটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল এভিডেন্সেস। এবার আমরা পড়বো কি গ্রেজুয়াল মডিফিকেশন। বুঝতে পারলে? ডি এর আন্ডারে যেটা ছিল। তো দেখো এই গ্রেজুয়াল মডিফিকেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, ইন সেভারাল কেসেস অর্গান ও টিস্যু এক্সিবিটস গ্রেজুয়াল মডিফিকেশন। অনেক সময় আমরা দেখি যে অনেক অর্গানিজমসের ক্ষেত্রে যে অর্গান কিংবা টিস্যু গুলো, ওদের মধ্যে পর্যায়ক্রমিক মডিফিকেশন আমরা দেখতে পাই ডিউরিং দ্য কোর্স অফ দ্য অর্গানিক ইভলিউশন। কি দেখতে পাই দেখো না, আমরা যদি শুধুমাত্র একটাই অর্গান নিচ্ছি, কাকে না, হার্টকে নিচ্ছি। এই হার্টের ক্ষেত্রে দেখো টু চেম্বার কার দেখতে পাবো, একটা অরিকেল একটা ভেন্ট্রিকল, মাছেদের ক্ষেত্রে, ফিশের ক্ষেত্রে। আবার থ্রি চেম্বার চলে আসছে পরবর্তীকালে, কার ক্ষেত্রে, দুটো অরিকুল এবং একটা ভেন্ট্রিকল, এমফিবিয়ান ক্ষেত্রে। সিউডোফোর চেম্বার, সিউডোফোর মানে পুরো চারটা নয়, থ্রি হাফ বলতে পারি, এটাকে থ্রি হাফ বলতে পারো। হ্যাঁ, টু অরিকুল এবং পার্সিয়ালি ডিভাইডেড দ্য ভেন্ট্রিকলস, এটা কার দেখতে পাবে, রেপটাইলের ক্ষেত্রে দেখতে পাবে। আচ্ছা, পরবর্তীকালে দেখো ফোর চেম্বার ইন হায়ার রেপটাইলের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন হচ্ছে কি তোমার ক্রোকোডাইলের ক্ষেত্রে, তোমরা জানো যে এটা হায়ার রেপটাইল হওয়ার জন্য চারটা প্রকোষ্ঠ চলে এসেছে, এবং বার্ডস আর মেমলের ক্ষেত্রে কমপ্লিটলি চারটা হচ্ছে কি চলে আসছে। তাহলে এই যে গ্রেজুয়াল মডিফিকেশন কার ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে দেখলাম আমরা, ফিশের ক্ষেত্রে দুটো হচ্ছে কি তোমার চেম্বার, তারপরে দেখলাম আমরা এমফিবিয়ার ক্ষেত্রে তিনটে, তারপর হচ্ছে সিউডোফোর দেখলাম আমরা রেপটাইলের ক্ষেত্রে, লোয়ার লেপটাইল, আর হায়ার লেপটাইল থেকে শুরু করে বার্ডস মেমলের ক্ষেত্রে চারটা চেম্বার আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাও কি প্রমাণ দেখাচ্ছে না, এই যে তোমার অর্গানিক ইভলিউশন ঘটেছে, সেই সাপেক্ষে আমরা কিন্তু এই ইভলিউশনটা আমরা দেখতে পেয়েছি। বুঝতে পারলে? এটাকে আমরা কি বলি, গ্রেজুয়াল মডিফিকেশন। ঠিক আছে, চলো এবার দেখবো আমরা আর একটা এভিডেন্স রয়েছে, সেটা হচ্ছে তোমার কানেকটিভ লিঙ্কস। এটাও কিন্তু খুবই ভাইটাল এভিডেন্স বলতে পারো। ঠিক আছে, কানেকটিভ লিঙ্কস, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মন দিয়ে তো কিন্তু তোমাদেরকে শুনতে হবে। ঠিক আছে, মন দিয়ে শুনতে হবে। কানেকটিভ লিঙ্ক কাকে বলে না, কানেকটিভ লিঙ্ক হচ্ছে দেখো যে সমস্ত অর্গানিজমস এক্সিবিট করছে, দেখো দুটো ডিফারেন্ট গ্রুপ অফ দ্য অর্গানিজমস এর ক্যারেক্টার, তাদেরকে আমরা কি বলছি, কানেকটিভ লিঙ্ক।
অর্থাৎ দুটো আলাদা আলাদা ফাইলাম বা দুটো আলাদা আলাদা গ্রুপ অর্গানিজমসের বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাকে আমরা কি বলছি না কানেক্টিভ লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী প্রাণী, তাই না? দিস আর দ্য ফিউ সিলেক্টেড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন ইউগ্লিনার ক্ষেত্রে এক্সাম্পল 1। ইউগ্লিনার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? এর আগেও তোমাদেরকে বলা হয়েছিল ইউগ্লিনার ক্ষেত্রে আমরা প্ল্যান্ট এবং অ্যানিমেল দুজনের ক্যারেক্টার আমরা দেখতে পাই। প্ল্যান্টেরও বৈশিষ্ট্য দেখতে পাই, আবার অ্যানিমেলের ক্যারেক্টারও আমরা দেখতে পাই। কি বৈশিষ্ট্য দেখি আমরা? যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই কিছু ইউগ্লিনা কি করে না ফটোসিনথেসিস করতে পারে, কারণ তাদের ক্ষেত্রে স্পেশালাইজড ক্লোরোপ্লাস্ট থাকে বলে। কিন্তু দেখো ইট ক্যান পারফর্ম কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, আচ্ছা মাউথ অ্যান্ড বাইনারি ফিশন জাস্ট লাইক দ্য অ্যানিমেল। তাহলে এই যে তাদের ক্ষেত্রে বাইনারি ফিশন রয়েছে, ঠিক আছে, তাহলে এবং হচ্ছে কি ইট ক্যান পারফর্ম দ্য কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল মাউথ অ্যান্ড বাইনারি ফিশন, এই বৈশিষ্ট্যগুলো কার অ্যানিমেলের সাপেক্ষে। আর প্ল্যান্টের সাপেক্ষে কি না ক্লোরোপ্লাস্ট থাকার জন্য তারা ফটোসিনথেসিস করছে। তাহলে এই দুটো আলাদা আলাদা হচ্ছে গ্রুপ বা আলাদা আলাদা হচ্ছে কিংডম, একটা প্লান্ট কিংডম, একটা অ্যানিমেল কিংডম। এদের দুজনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ইউগ্লিনার ক্ষেত্রে। তাহলে ইউগ্লিনাকে আমরা বলতে পারি যে কানেক্টিভ লিঙ্ক, কার মধ্যে না প্ল্যান্ট এন্ড অ্যানিমেলের মধ্যে। সেই একইভাবে দেখো আরেকটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা হচ্ছে কি তোমার পেরিপেটাসের ক্ষেত্রে। পেরিপেটাসের তোমরা নাম শুনেছো। এ কার মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে দেখো না, এ তৈরি করছে তোমার আর্থ্রোপোডস আর হচ্ছে এনিলিডস। ঠিক আছে, আর্থ্রোপোডা এবং এনিলিডার মধ্যে হচ্ছে কি তোমার কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে। কিভাবে তৈরি করছে দেখো না, দেখো বলছে ইট হ্যাজ ওয়ার্ম লাইক বডি, আনজয়েন্ট লেগ সিমিলার টু দ্য এনিলিডস, এই বৈশিষ্ট্যটা এনিলিডের সাপেক্ষে। আবার অন্যদিকে ক্লোজ জো, ট্রাকিয়া, ডোরসাল টিবিউলার হার্ট, এগুলো সমস্ত হচ্ছে আর্থ্রোপোডের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আর্থ্রোপোডের ক্ষেত্রে, আবার এনিলিডের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। তাহলে পেরিপেটাসও ওয়ান টাইপ অফ কানেক্টিভ লিঙ্ক, কার মধ্যে না তোমার হচ্ছে আর্থ্রোপোডা এবং এনিলিডার মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি হচ্ছে। বুঝতে পারলে? ঠিক একইভাবে আরো দেখো এক্সাম্পল রয়েছে এগ লেইং মেমেলস। এগ লেইং মেমেল, যে সমস্ত মেমেল যারা ডিম পাড়ে তাদেরকে আমরা এগ লেইং মেমেল বলছি। এরা কি বৈশিষ্ট্য দেখো কানেক্টিভ লিঙ্ক কিভাবে তৈরি করছে না, এগ লেইং মেমেল গুলো আর দ্য কানেক্টিভ লিঙ্ক বিটুইন দেখো কার মধ্যে না রেপটাইল এবং মেমেল, অর্থাৎ সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে এরা কি করছে না তোমার কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে। কিভাবে না বলছে ফর এক্সাম্পল এই যে ডাক বিল্ড প্লাটিপাস, ডাক বিল্ড প্লাটিপাস কি তৈরি করছে দেখো না, few mammalian characters suggest the hair, mammary gland, diaphragm, whereas the lay eggs with yolk and egg cell similar to the reptile. তাহলে এই যে প্ল্যাটিপাসের ক্ষেত্রে হংসজন্তুর ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এরা আছে কি তোমার ম্যামেলের কি ক্যারেক্টার দেখাচ্ছে, গায়ে লোম রয়েছে, হেয়ার থাকে, মেমারি গ্ল্যান্ড রয়েছে, ডায়াফ্রাম রয়েছে। অন্যদিকে তারা রেপটাইলের কি বৈশিষ্ট্য দেখাচ্ছে না, তারা হচ্ছে কি তোমার এই যে ডিম পাচ্ছে তার মধ্যে ইয়ক থাকছে, তাই না, এবং এগের বাইরে এটা সেল রয়েছে, আবরক রয়েছে। তাহলে এই দুটোর বৈশিষ্ট্য, তাহলে এগ লেইং মেমেল বলতে আমরা প্ল্যাটিপাস বলবো, যে কি করছে না তোমার রেপটাইল এবং মেমেলস এই দুটোর মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে। তাহলে ডাক বিল্ড প্ল্যাটিপাস যদি দেয়, তাহলে কোন কাদের মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে তোমরা কি বলবে প্ল্যাটিপাসের ক্ষেত্রে? বলো। Reptiles and mammals. Reptiles and mammals. Reptiles and mammals. ইউগ্লিনা Plant and animal. Plants and animals. Plants and animals. পেরিপেটাস, Arthropoda And and the Arthropoda Arthropoda. and animals. হ্যাঁ এটা মনে রাখবে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ স্লাইড। ঠিক আছে, এগুলো কোনোভাবেই তোমরা স্কিপ করবে না, অবভিয়াসলি পড়বে, কারণ এখান থেকে আমি বলে দিলাম কোশ্চেন পড়বে কিন্তু। ঠিক আছে, কোশ্চেন কিন্তু এখান থেকে সেট হবে। চলো এবার দেখো আরো কিছু আমি এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো বা তোমাদের পরীক্ষার মিস না হয়ে যায়। নিওপেলিনা বলে একটা মানে তোমার হচ্ছে কি ম্যামেলস, মানে একটা হচ্ছে তোমার অর্গানিজমস রয়েছে। এ কার মধ্যে দেখো তোমার হচ্ছে দেখো কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে না বিটুইন এনিলিডস এন্ড মোলাস্কা এবং এনিলিডার মধ্যে। বেলানোগ্লোসাস নাম শুনেছো, এটাও কানেক্টিভ লিঙ্ক কার মধ্যে না নন কোডাটা এবং কোডাটার মধ্যে। তারপর হচ্ছে দেখো কাইমেরিয়া, এটা কার মধ্যে তৈরি করছে দেখো এই যে কার্টিলিজেন্সিয়াস এবং বনিফিসেস, তাই না, যেটা তরুণাস্থিযুক্ত মাছ এবং অস্থিযুক্ত মাছ, যেটাকে আমরা বলি কার্টিলেজিনিয়াস ফিশ এবং বনিফিসেস এর মধ্যে
এরা কি করছে, কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে। তারপরে দেখো কোলিওকান্থ নাম শুনেছো, এটা আছে কার মধ্যে করছে না, ফিশ এবং ফিশেস এবং এমফিবিয়ান্স এর মধ্যে। স্ফেনোডন নাম শুনেছো, স্ফেনোডন কার মধ্যে করছে না, এটা হচ্ছে কি তোমার কানেক্টিভ লিঙ্ক বিটুইন তোমার হচ্ছে এমফিবিয়া এবং রেপ্টিলিয়া। ঠিক আছে, আরো কিছু আমি বলে দিচ্ছি এখানে যতটা আমার মনে আছে। যেমন তোমরাই বলো, নিটাম কার মধ্যে হবে, নিটাম, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম জিমনাস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড এনজিওস্পার্ম। আচ্ছা 7 নম্বরে যদি আমি লিখি এখানে রাইনিয়া, রাইনিয়া কার মধ্যে করছে না, ব্রায়োফাইট, টেরিডোফাইটস আর ব্রায়োফাইট ব্রায়োফাইটস টেরিডোফাইটস অ্যান্ড টেরিডোফাইট, টেরিডোফাইটস তাই না? আচ্ছা, আর আরেকটা বলো দেখি তোমরা, এই যে টেরিডোফাইট আর জিমনোস্পার্মের মধ্যে কে কানেক্টিভ লিঙ্ক করছে, টেরিডোফাইট আর গিঙ্গো জিমনোস্পার্ম। বাইলোবা কোন গিঙ্গো বাইলোবা এই গিঙ্গো বাইলোবা হচ্ছে কি তোমার লিভিং ফসিল। আচ্ছা আমি যেটা বললাম সেটা কি বলো, টেরিডোফাইট আর জিমনোস্পার্ম এই দুটোর মধ্যে কানেক্টিভ লিঙ্ক কে? টেরিডোস্পার্ম সাইলোটাম নো, কে বলতে পারবে যারা ক্লাস করছো? সেলাজিনেলা না নাকি লাইকো তোমার হচ্ছে কি ইকুইজিটাম, কোনটা, ইকুইজিটাম নাকি ইকুইজিটাম আছে সেলাজিনেলা? ইকুইজিটাম আছে Irritating. হ্যাঁ হ্যাঁ, ইকুইজিটাম আছে স্যার ইকুইজিটাম। এ কি করছে না, টেরিডোফাইট প্লাস হচ্ছে কি তোমার জিমনোস্পার্ম। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি হচ্ছে কি এখানে যতগুলো দেখলাম আপাতত এই জিনিসগুলি তোমরা মনে রাখো। আচ্ছা, এটা একটু আমি শিওর নই, ঠিক আছে, আমি বলাটা উচিত হবে না, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, একটু তোমরা দেখে নিও। টেরিডোফাইট জিমনোস্পার্মের মধ্যে ইকুইজিটামটা নাও হতে পারে, একটু তোমরা চেক করে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট এই যে সাইলোটাম রাইনিয়া হবে কি আছে, সাইলোটাম না সাইলোটাম হবে না, সাইলোটাম হচ্ছে প্রিমিটিভ টেরিডোফাইট, তো সেক্ষেত্রে কি করে হবে? আচ্ছা, তারপরে দেখো তোমার নিটাম, আইসোইডস ঠিক আছে, হ্যাঁ, আইসোইডস তো আইসোইডস না না না, এটা একটু চেক করে নিও তোমরা। যাই হোক, তাহলে এই কানেক্টিভ লিঙ্কটাও হচ্ছে কি তোমার কি করে না, এরাও কিন্তু তোমার ক্লিয়ারলি হাইলাইটস করে যে তোমার হচ্ছে কি দেখো, দ্য ডিফারেন্ট অর্গানিজমস আর ইভলভ টুগেদার ফ্রম দ্য কমন অ্যানসেস্টার। ঠিক আছে, কমন অ্যানসেস্টার থেকে ডিফারেন্ট অর্গানিজমস গুলো তৈরি হয়েছে। এবার আমরা চলে আসছি কিসে দেখো, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। ঠিক আছে, এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস মানে প্রত্যেকের এমব্রায়ো আমরা স্টাডি করে দেখেছি যে কি সমস্যা, মানে কি সিমিলারিটি রয়েছে। দেখো, কম্পারেটিভ স্টাডি করা হয়েছিল এমব্রায়োলজি অফ ডিফারেন্ট অর্গানিজমস, যেটা স্ট্রিক্টলি সিমিলারিটি দেখাচ্ছে তাদের মধ্যে। ঠিক আছে, ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে এমব্রায়োর স্ট্রাকচার এটা কি করছে না, সিমিলারিটি দেখাচ্ছে। টু এক্সপ্লেন দিস ফেনোমেনন বায়োজেনেটিক ল, এই এই লটাকে প্রথম প্রপোজ করেছিলেন আর্নস্ট হ্যাকেল। দিস থিওরি স্টেটেডস দ্যাট organisms in its individual development follow different developmental stages through its ancestor have passed in the course of their evolution. অর্থাৎ এই যে বায়োজেনেটিক সূত্রতে কি বলার চেষ্টা করেছে হেকেল না, বায়োজেনেটিক সূত্র হেকেল দেওয়ার পরে তিনি বললেন যে প্রত্যেকটা অর্গানিজমস যখন সে তার লাইফ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে কি করছে না, তখন না সে তার মানে প্রিমিটিভ অ্যানসেস্টার ক্যারেক্টার কিন্তু সে বহন করে নিয়ে যায়। এটাকে তিনি সোজা ভাষায় কি বললেন, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। বুঝতে পারলে, এটাকে তিনি বললেন কি অন্টোজেনি। তাহলে এটা এই মতবাদের প্রবক্তাকে তাহলে আর্নস্ট হ্যাকেল, তিনি বললেন কি যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। দ্য এমব্রায়োলজিক্যাল স্টেজেস অফ দ্য সিলেক্টেড অর্গানিজমস, লেটস টেক দ্য এক্সাম্পল অফ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রগ ফ্রম ইট। ইন ইটস ডেভেলপমেন্ট স্টেজেস it forms fish like tadpole larva and tail fins gill for breathing in water. It indicates that frog is evolved from the fish like ancestor. বুঝতে পেরেছো তো? তাহলে এই যে ফ্রগের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যখন হচ্ছে তার লাইফ সাইকেল কমপ্লিট করছে, টেডপোল লার্ভাতে যাচ্ছে, আবার তারপরে দেখো সেই সময় তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, টেল ফিন গিল থাকে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ব্রিদিং এর পারপাসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই টেডপোল মানে ব্যাং, এরা কিন্তু তার অ্যানসেস্টার হচ্ছে কি ফিশ ছিল, অর্থাৎ মাছ ছিল।
তো এখানে আমরা একটা ছবি দিয়েছি, দেখো এই ছবিতে ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা যে অর্গানিজমস গুলোকে দেওয়ার চেষ্টা করেছি, একটা ফিশ, স্যালামেন্ডার, টোটোয়েস, চিক, রেবিট এবং মেন। এদের ক্ষেত্রে দেখো প্রত্যেকের যে যখন ইনিশিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমরা জানো যখন জাইগোট কি হয় না, ক্লিভেজ হয়। ক্লিভেজ যখন হচ্ছে কি এই এমব্রায়ো ফর্ম করে, প্রত্যেকের দেখো এমব্রায়ো দেখে তোমরা কি বুঝতে পারবে যে কার কোনটা এমব্রায়ো? বোঝা মুশকিল, কারণ দেখো অনেকটাই সিমিলার, তাই না? বোধ আর এক্স্যাক্টলি সিমিলার বলতে পারো, 19-20 পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু যখন আফটার ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি, এদেরকে চিনতে পারছি যে এটা কোন অর্গানিজমের দিকে যাচ্ছে। কিন্তু ইনিশিয়ালি যখন তারা ডেভেলপমেন্টের প্রাক সময়ে, ঠিক আছে, প্রিমিটিভ কন্ডিশনে, তার ক্ষেত্রে প্রত্যেককে যদি আমরা এমব্রায়োকে স্টাডি করি, তাহলে বোথ আর দ্য স্ট্রাকচারালি সিমিলার। তাহলে এটাকেই আমরা কি বলি, যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। অর্থাৎ প্রত্যেকেই তার লাইফ সাইকেলে কি করছে না, প্রিমিটিভ অ্যানসেস্টারের ক্যারেক্টার কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। কে বলেছেন এই থিওরিটা? জাতিজনী ব্যাকটেরিয়া কি পুনরাবৃত্তি করে? হ্যাঁ, একদম, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। চলো এবারে তাহলে আমরা এই থিওরিটাও বুঝতে পারলাম, এটাকে বলা হচ্ছে এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। প্রথমে কি এভিডেন্স দেখছিলাম আমরা? স্ট্রাকচারাল এবং ফাংশনাল সিমিলারিটিস। তারপর আমরা দেখলাম কি এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। এবার আমরা কি দেখব না, পেলিওন্টোলজিক্যাল এভিডেন্সেস। তো বলছে যে পেলিওন্টোলজি ইজ দ্য স্টাডি অফ পাস্ট লাইফ বেসড অন দ্য ফসিল রেকর্ড। বুঝতে পারলে? তাহলে পেলিওন্টোলজি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে কি স্টাডি করা হয় না, ফসিল রেকর্ড স্টাডি করা হয় পাস্ট লাইফে। বুঝতে পারলে? মানে আগেকার জীবন কেমন ছিল সেটাকে আমরা ফসিল স্টাডি করার মাধ্যমে আমরা জানতে পারি। তো এখানে এই দ্য পেলিওন্টোলজি স্টাডি ইজ দ্য নাম্বার অ্যান্ড নেচার ফসিল ইন দ্য আর্লি রক। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক যে পাথর ছিল তাতে কি কন্ডিশনে তারা রয়েছে এবং তাদের ডিস্ট্রিবিউশন কেমন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা স্টাডি করি। এবং সেই স্টাডির মাধ্যমে দেখা গেছে, দেখো দ্য ফসিল আর দ্য রিমেইন or impression of the ancient organisms pressed by the natural means in some medium। যেটা তোমরা জানো যে এটা সেডিমেন্টারি রকে মেনলি আমরা দেখতে পাই, তাই না? এই যে মিডিয়াম বলতে আমরা এখানে কি বলতে পারি, সেডিমেন্টারি রক। এখানে আমরা কি মানে আমরা বলি পাললিক শিলা। দ্য মিডিয়াম ফাউন্ড উইথ ফসিলস আর সেডিমেন্টারি রক, এই যে লেখা রয়েছে, সরি এখানে মেনশন করা রয়েছে সেডিমেন্টারি রক। আচ্ছা, কিংবা হতে পারে এমবার। এমবার কি জিনিস? হোয়াট ইজ এমবার? কে বলতে পারবে? মানে এই যে আগেকার দিনে উদ্ভিদ অংশ বা প্রাণী অংশগুলো হয় সেডিমেন্টারি রকে কিংবা এমবারে, কিংবা দেখো এটা একটা স্যার ফসিলাইজড ট্রি রেজিন। মানে এটা অর্থাৎ একটা ফসিলাইজড কিছু কিছু ট্রি রেজিন। জিমনোস্পার্ম, যেমন পাইনাস টাইনাস, এদের ক্ষেত্রে যে এমবার গুলো এরা তৈরি করে, ঠিক আছে, এরা এর মধ্যে যখন কোনো কোনো উদ্ভিদের অংশ, পোলেন হতে পারে, কোনো ইনসেক্ট হতে পারে, যখন চাপা পড়ে যায়, আটকে যায়, সেখান থেকে আমরা কি দেখতে পাই না, এমবার কন্ডিশনে তারা কিন্তু ফসিল তৈরি করে দেয়। বা হতে পারে দেখো শুধুমাত্র সেডিমেন্টারি রক বা এমবার নয়, এই যে এসফল্ট বা তোমার হচ্ছে ভলকানিক আইস হতে পারে, বরফ, পিট বক্স বা সেন্ট বালি কিংবা মাড, কাদা। তাহলে এই সমস্ত জায়গায় এগুলো এগুলো মিডিয়াম হিসাবে কাজ করে। এর মধ্যে কি হয়, এনসিয়েন্ট যে সমস্ত অর্গানিজমস গুলো ন্যাচারালি প্রিজার্ভ হয়ে গিয়ে তারা কি তৈরি করছে না, ফসিল হয়েছে। সেই ফসিল স্টাডি যখন আমরা করি, তাহলে ইট ইজ দ্য মোস্ট বলতে পারো যে ক্লিয়ার এভিডেন্স, তাই না, বলতে পারো। কারণ পাস্টে কেমন ছিল, বর্তমানে কেমন রয়েছে, যদি আমরা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে কি স্ট্রাকচারাল চেঞ্জেস ঘটেছে বা কি ফাংশন গুলো চেঞ্জেস ঘটেছে, তাই না? তাহলে এই পেলিওন্টোলজিক্যাল এভিডেন্সেস ইজ দ্য মোস্ট মানে ইম্পর্টেন্স এভিডেন্সেস বলতে পারো। কারণ এটা থেকে তোমার হাতে নাতে প্রমাণ তুমি পেয়ে যাচ্ছ, তাই না? দেখো এখানে একটা ফসিলের দেখানো হয়েছে যে আগেকার দিনে পাতাটা কেমন ছিল, সেই পাতার পুরো ছাপটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ছাপটাকে যদি আমরা স্টাডি করি, তাহলে আগেকার দিনে কেমন গাছের পাতা ছিল বা এই উদ্ভিদের পাতাগুলো কেমন ছিল, সেই সম্বন্ধে আমরা তার স্টাডি করতে পারবো। তার সিরামিনাস কেমন, তার ওরিয়েন্টেশন কেমন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এটা জানতে সম্ভবত পারবো। গ্লসোপ্টেরিসের লিভ হবে। না, এটা গ্লোসোপ্টেরিস নয়, এটা হচ্ছে কি তোমার আলাদা প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো জাস্ট একটা মানে ছাপ দেখানো হয়েছে। দেখো এবার দেখো আমরা নতুন একটা টপিকে চলে আসবো এবারে, সেটা হচ্ছে কি থিওরিজ অফ ইভলিউশন। এবার মডার্ন স্টাডি যা হয়েছে
সেই মডার্ন স্টাডিতে ইভলিউশন সম্বন্ধে অনেক থিওরি এসছে, ঠিক আছে? সেই থিওরি গুলোকে আমি একে একে করে তোমাদেরকে বলবো, ঠিক আছে? ওকে, শুরু করে দিই নাকি? আরো 10 মিনিট রয়েছে যেহেতু, আমরা শুরু করে দিই, কারণ এই জিনিসগুলো তো পড়তে হবে, তাই না? তো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ শিখতে পারছো তো নতুন কিছু জিনিস? আমি প্রথমে ক্লাসের শুরুতে বলছিলাম যে ক্লাসে হ্যাঁ স্যার। শেষে কিন্তু বুঝতে পারবে যে অনেক কিছু জিনিস তোমরা শিখতে পারবে, ঠিক আছে? যেগুলো আগে তোমরা শিখোনি, মানে আগে তোমরা হয়তো এতটা গুরুত্ব দিয়ে পড়োনি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আজকে কিন্তু ক্লাসে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো দেখো, এবার আমরা শুরু করছি থিওরিজ অফ ইভলিউশন। যারা নতুন রয়েছে তোমরা একটু রিপ্লাই দিলে ভালো হতো, তোমরা কিছু বলছো না, চুপচাপ রয়েছে। তোমরা বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছে কিছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছ না বাবা? সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না কেন? একজন বলছে কিছু দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। তুমি একটা কাজ করো বাবা, তুমি লেফট করে আবার জয়েন করে দেখতে পাবে। তোমার মনে হয় নেট শেষ হয়ে গেছে, তুমি একবার হচ্ছে লেফট করে আবার জয়েন করো, ঠিক আছে? তুমি লেফট করে জয়েন করো, দিলে দেখতে পাবে। দেখো, তো এখানে ফার্স্ট আমরা দেখবো যে থিওরিজ অফ ইভলিউশন, ঠিক আছে? থিওরিজ অফ ইভলিউশন অর্থাৎ ইভলিউশন সম্বন্ধে কি থিওরি গুলো রয়েছে, কাজ করছে। দেখো, তো প্রথমে দেখো আমরা দেখবো যে অনেক থিওরি রয়েছে যেগুলো হচ্ছে ইভলিউশনকে বর্ণনা করে বা ইভলিউশন প্রসেসকে বর্ণনা করে। তো প্রথমে দেখবো আমরা একটা থিওরি, খুবই ফেমাস থিওরি, তার নাম কি? থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, যেটাকে আমরা বাংলায় কি বলি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তাই তো? ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার এর প্রবক্তাকে বা কে দিয়েছেন এই থিওরিটা? না, একজন বিখ্যাত তোমরা বলতে পারো যে বায়োলজিস্ট, তার নাম কি? না, এই যে চেভেলিয়ার ডি লেমার্ক, যেটা তোমরা লেমার্ক নামে পরিচিত। এই যে চেভেলিয়ার ডি লেমার্ক, তার পুরো নাম, তিনি দিয়েছিলেন যে দ্য থিওরি অফ ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। এবং যে বইতে তিনি এটাকে পাবলিশ করেছিলেন, তার ফেমাস বই, হ্যাঁ, তার নাম কি? ফিলোজফি জুলজিকুই, ঠিক আছে? এই বইতে তিনি পাবলিশ করলেন তার যে থিওরিটা, সেই থিওরিটা কি ছিল? থিওরি অফ দ্য ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। এবং তিনি কি বললেন দেখো, থিওরিটা তো জানতে হবে, থিওরিটার নাম জানলে, কোন বইতে পাবলিশ হয়েছে জানলে, এবং বায়োলজিস্টের নাম জানলে, এবং থিওরিটা কি ছিল? বলছে যে হি প্রপোজ দ্যাট, তিনি প্রপোজ করলেন, দেখো, organisms are not fixed and they evolved from the pre-existing organisms। বুঝতে পারলে? বলছে অর্গানিজমস কোনো সময় ফিক্সড থাকে না, সবসময় ইভলভ হয়, ইভলিউশন ঘটে, এবং প্রি এক্সিস্টিং অর্গানিজমস থাকে, মানে আগে যে অর্গানিজমস থেকেই তার বৈশিষ্ট্যটা আস্তে আস্তে করে নতুন নতুন ইভলিউশন দেখতে পাই। তো তোমরা জানো যে এই থিওরিটা বেশি দিন কাজ করেনি। এই থিওরি অনেক চর্চা হয়েছে, অনেক ক্রিটিসাইজ হয়েছে, যে পরবর্তীকালে এটাকে বাদ করে দেওয়া হয়েছে। এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কিন্তু বাদ। এটা যদি হতো তাহলে কি হতো বলো দেখি? ডাক্তারের ছেলে ডাক্তার হতো, মাস্টারের ছেলে মাস্টার হতো, তাই না? তো এই জিনিসগুলো হতো, কিন্তু সেটা তো বাস্তবে দেখা যায় না। তো সেই জন্য এই বৈশিষ্ট্যটাকে, এই থিওরিটাকে বাতিল করা হয়েছে। কিন্তু এক সময় এই থিওরিটা কিন্তু অনেকটাই, মানে তোমার হচ্ছে কি, আলোড়ন ফেলেছিল, বা সাইন্টিফিক মহলে অনেকটাই চর্চা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে ক্রিটিসাইজ হয়েছিল। যাই হোক, তো এই থিওরির মতে বলছে, দেখো, দিস থিওরি প্রপোজ এজামিং থ্রি ডিফারেন্ট অ্যাজাম্পশনস। কি 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 রয়েছে দেখো? প্রথম হচ্ছে বলছে নিউ নিডস, প্রথমে হচ্ছে কি তোমার নতুন নতুন তোমার হচ্ছে কি নিডস, অ্যাকুইজিশন অফ দ্য ক্যারেক্টার, এবং ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। তিনটে স্টেপের মাধ্যমে এই থিওরিটাকে তিনি বর্ণনা করেছিলেন। প্রথমে দেখো নিউ নিডস কি বলছে না, ভেরিয়েশন অফ এনভায়রনমেন্ট conditions and the overall circumstance which affect the exist of the organisms needs adaptation in
ইন অর্গানিজমস টু সার্ভাইভ। অর্থাৎ কি বলছে দেখো, যে যখন হচ্ছে কি এনভায়রনমেন্টের মধ্যে ভেরিয়েশন তৈরি হচ্ছে, মানে এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে কি তোমার নতুন নতুন, দেখো তোমাদেরকে বললে তোমরা ভালো বুঝতে পারবে। আমরা বেশি নয়, এই করোনার আগের দিকে চলে যাও, তোমরা কি গুগল মিট বলে কিছু শুনেছিলে আগে? লাইভ ক্লাস বলে কি হয় তোমরা কি শুনেছিলে আগে? এই জিনিসগুলো তোমরা কি না স্যার, শুনেছিলে আগে? শুনেনি। কিন্তু দেখো না স্যার। সিচুয়েশন এমন হয়েছে, ঠিক আছে, সিচুয়েশন এমন হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়েছে। এই যে টেকনোলজি গুলো আমরা আগে অনেক ভয় পেতাম, দেখো এখনো যারা এই যে ধরো এই যে অনেকে বলছে যে ক্লাস করছে সে দেখতে পাচ্ছে না, বা অনেকে আরো রয়েছে যারা মানে গুগল মিট কি জিনিস বা কিভাবে জয়েন করতে হয় তারা জানে না। তাহলে তারা কি, তারা হচ্ছে পিছিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তাহলে তারা তোমার হচ্ছে কম্পিটিশনে আসতে পারবে না, কারণ তারা এই জিনিসগুলো টেকনোলজি গুলো এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই না? নতুন নতুন মানে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন জিনিসগুলোকেও অ্যাকসেপ্ট করতে হয়, নাহলে আমরা পিছিয়ে পড়ে থাকবো, তাই না? তাহলে এই যে জিনিসগুলো দেখো, তাহলে বলছে যদি এনভায়রনমেন্টের ভেরিয়েশন থাকে বা কন্ডিশনস এন্ড দ্য ওভারঅল সার্কামস্টেন্সেস উইথ দ্য এফেক্ট অফ দ্য এক্সিস্ট অফ দ্য অর্গানিজমস বা নিডস অ্যাডাপ্টেশন ইন দ্য অর্গানিজমস টু সার্ভাইভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য বা সার্ভাইভ করার জন্য অর্গানিজমের মধ্যে অ্যাডাপ্টেশন দরকার পড়ে। হ্যাঁ, এজ এ রেজাল্ট অর্গানিজমস হ্যাজ টু পুট স্পেশাল এফোর্ট। তখন কি করছে অর্গানিজমস হচ্ছে স্পেশাল এফোর্ট তৈরি করছে। এই ধরো যে বলছে যে দেখতে পাচ্ছে না, তাহলে সে চেষ্টা করবে কি, কিভাবে সে ক্লাসটা দেখতে পাবে? তো তার জন্য সে দেখবে ইউটিউব ঘাঁটবে, ইউটিউবে হচ্ছে সার্চ করবে যে হাউ টু প্রপারলি ওয়ার্ক গুগল মিট, হাউ টু তোমার ডু দ্য অনলাইন ক্লাস, অনলাইন লাইভ ক্লাস অন দ্য গুগল মিট। তাহলে সে কি দেখবে যে কিভাবে গুগল মিট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, কিভাবে লিঙ্কে ক্লিক করে হচ্ছে কি তোমার জয়েন করতে হয়, তাই না? এই জিনিসগুলো সে দেখবে। তাহলে এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি সে তার দরকারের জন্য সে এফোর্ট দিচ্ছে যে কিভাবে সে এই জিনিসগুলোকে শিখবে, তাই না? হাউ টু ফুলফিল দ্য স্পেশাল তোমার হচ্ছে কি এফোর্টস, কিভাবে সে হচ্ছে তোমার এই জিনিসগুলোকে শেখার জন্য সে কিভাবে সব নতুন নতুন জিনিসগুলোকে শিখবে। তাহলে এই যে শিখা তাকে বলছে, বলছে দেখো ফুলফিলস নিউ নিডস ফর দ্য অ্যাডাপ্টেশন ইন ফিউ কেসেস ইন জাস্ট নিডস চেঞ্জ ইন দ্য হ্যাবিট অর দ্য বিহেভিয়ার অফ দ্য অর্গানিজমস। হ্যাঁ, এবার এই জন্য কি করছে তার বিহেভিয়ার বা তার হ্যাবিট কি হচ্ছে না তোমার চেঞ্জেস ঘটে দিচ্ছে। নিউ হ্যাবিট ইনক্লুডস ফ্রেশ or extensive use of the certain organs or structure of the body or তোমার হচ্ছে disuse of the other। ঠিক আছে, এক্ষেত্রে কি করছে না কোন অর্গানগুলোকে বেশি কাজে দিচ্ছে সে, আবার কোন অর্গানগুলোকে সে ডিসইউজ করে দিচ্ছে, না এটা করা যাবে না, তাই না? তাহলে কিছুজন ভাবছে না এবার হচ্ছে কি আমরা অফলাইন কোচিং নেবো না, আমরা অনলাইন কোচিং নেবো, কারণ সে দেখছে যে অনলাইন কোচিং এ তার হচ্ছে কি তোমার টাইম বাঁচছে, সে ঘরে বসতে পারছে, কোথাও যেতে হচ্ছে না, তাই না? কোথাও সে হচ্ছে তার টাইম মানে তোমার হচ্ছে কি টাকা নষ্ট হচ্ছে না। তাহলে ওটাই হচ্ছে কি সে দেখছে যে যেটা তার বেটার সেটাকে সে অ্যাকসেপ্ট করছে, যেটা মনে করছে যে এটা আমার টাইম ওয়েস্ট করছে সেটাকে সে বর্জন করছে। তাহলে এই যে দেখো নিউ নিডস, তোমার দরকারটা কি সেই দরকারটা হচ্ছে কি আগে জানতে হবে। তোমার দরকারটা জানলে পারলে তুমি তারপরে সেই অনুযায়ী কাজ করবে। অর্গানাইজেশনের ক্ষেত্রেও সেই একই জিনিস আমরা দেখতে পাই যে তার হচ্ছে কি নিডসটা কি, দরকারটা কি, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জেস গুলোকে সে অ্যাকসেপ্ট করছে বা সেগুলোকে সে আরোহণ করছে। এবার দেখো পরবর্তীকালে কি আছে না একুইজিশন অফ ক্যারেক্টার, এবারে সেই ক্যারেক্টার গুলো তার মধ্যে একুইজিশন হচ্ছে মানে জমা হচ্ছে। ঠিক আছে, দেখো তিনটে ওয়ে রয়েছে কিভাবে ক্যারেক্টার গুলোকে একুইজিশন করা যায়। একটা দেখো ইনেট টেন্ডেন্সি, একটা হচ্ছে যে ইউজ অর ডিসইউজ অফ দ্য অর্গান, একটা রয়েছে দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। বুঝতে পারলে? তাহলে অ্যাকুইজিশন অফ ক্যারেক্টারের জন্য তিনটে থিওরি আবার দেয়। একটা ইনেট টেন্ডেন্সি, অর্থাৎ তোমার নিজের শিকার যদি কোনো ইচ্ছা না থাকে, আমরা যাই স্লাইড বানাই না কেন, যাই তোমাকে নোটস দিই না কেন, যাই পড়াই না কেন, তোমার মনে হবে যে কি হবে, চাকরি টাকরি তো নেই, কবে নোটিফিকেশন আসবে, ঠিক আছে, আমার কি পড়ে কিছু হবে, ব্যাস আমি ক্লাসে জয়েন করব না, আমি কোর্সে জয়েন করব না, আমি পড়াশোনা করব না। তাহলে দেখো তাহলে এই জিনিসগুলো তোমাকে কি করবে আস্তে আস্তে করে তোমাকে পিছিয়ে চলে যাবে। তাহলে তোমার একটা ইনের টেন্ডেন্সি থাকা দরকার রয়েছে যে আমি পড়াশোনা করব, আমি নিজেকে প্রিপারেশন নিব, তবে গিয়ে আমি কি হব না কম্পিটিশনে টিকে থাকতে পারবো, তাই না? তাহলে অর্থাৎ একটা অর্গানাইজেশনের মধ্যে নিজস্ব একটা টেন্ডেন্সি থাকা দরকার রয়েছে যে সে তোমার হচ্ছে ওই কাজটা করতে পারবে বা সে বেটার কিছু করতে পারবে বা তার মধ্যে সে সেই জিনিসটাকে সে অ্যাডাপ্ট করতে পারবে বা চেঞ্জেস এনভায়রনমেন্টটাকে সে অ্যাকসেপ্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে ইনের টেন্ডেন্সি থাকা দরকার রয়েছে। এবারে কি করা দরকার রয়েছে আরেকটা না ইউজ এন্ড ডিসইউজ অফ দ্য অর্গান,
অর্গানস, অর্থাৎ সে সেই জিনিসটাকে ব্যবহার করবে কি করবে না। মানে তোমরা জানো যে কোনো অর্গানকে, আমাদের ক্ষেত্রে আমাদের অনেক কিছু অর্গান রয়েছে যেগুলোকে আমরা ভেস্টিজিয়াল করে দিয়েছি, মানে নিষ্ক্রিয় করে দিয়েছি। কেন করে দিয়েছি? কেন করে দিয়েছি? এমনি ইচ্ছা করে করে দিয়েছি না, আমার সেগুলো লাগে না, আমার রেখে কি হবে। আমাদের ক্ষেত্রে লেজ ছিল আগে, এখন লেজ আছে? নেই। কেন নেই? আমার দেখলাম যে দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, আমার হাত দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, কেন লেজ শুধু শুধু নিয়ে বয়ে বেড়াবো? অর্থাৎ লেজকে ভ্যানিশ করে দাও। কি বললাম বুঝতে পারলে? আমার দেখলাম যে হচ্ছে কি, দেখো আমাদের কি ছিল গো আগে? ভার্মিফোর অ্যাপেন্ডিক্স ছিল। দেখলাম হচ্ছে কি আমরা আগে ঘাস লতা পাতা খেতাম, এখন আমরা দেখলাম মাংসের স্বাদ পেয়ে গেছি, আমরা অন্য খাবার খেয়ে অভ্যস্ত। আমার কেন ওটা দেখে ওটা কি হবে, চলো ওকে নিষ্ক্রিয় করে দাও। আমাদের কান নাড়ানোর পেশি ছিল, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আমাদের তৃতীয় উপবলক ছিল, আগে এনভায়রনমেন্টটা খুবই ক্লাউডি ছিল, খুবই ধোয়া, মানে খুব ধুলোবালি ছিল, আমরা কি করছিলাম, নিকনেটিভ মেমব্রেন রেখেছিলাম, ওটা লাগছে না, চলো বাদ দিয়ে দাও, তাই না? তাহলে এই যে ইউজ এন্ড ডিসইউজ অর্গান, এবং কিছু কিছু অর্গানকে আমরা বেশি ব্যবহার করেছি, কিছু কিছু অর্গানকে আমরা একদম ব্যবহার করি। আর একটা রয়েছে দেখো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার এনভায়রনমেন্ট কেমন রয়েছে, তাই না, তোমাকে সেই সেরকম পরিবেশ শিখতে হবে। সাপোজ তোমার এনভায়রনমেন্ট হচ্ছে রয়েছে যে দিনের বেলা তোমাকে প্রচুর কাজকর্ম করতে হয়, তাহলে তোমাকে রাত জেগে পড়াশোনা করতে হবে। তাহলে এনভায়রনমেন্ট যেমন, তুমি সেই সাপেক্ষে তুমি নিজেকে মানিয়ে নিয়েছো। অর্থাৎ তোমার এনভায়রনমেন্ট হচ্ছে টেম্পারেচার কেমন, লাইট কেমন, হিউমিডিটি কেমন, উইন্ড কেমন, এনিমি শত্রু কেমন রয়েছে, তাহলে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আমরা একুইজিশন অফ ক্যারেক্টার, নতুন ক্যারেক্টার গুলোকে আমরা একুইজিশন করি, গ্রহণ করি। একটা আছে ইনের টেন্ডেন্সি, একটা আছে ইউজ এন্ড ডিসইউজ, একটা আছে তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার। পারছি। চলো দেখো, এবার হচ্ছে কি তোমার 3 নম্বর যেটা ছিল, সেটা হচ্ছে কি তোমার ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। তাহলে এতগুলো ঘটনা ঘটানোর পরে, অর্থাৎ নিজের ইচ্ছা শক্তি বা নিজের ইনের টেন্ডেন্সি, ব্যবহার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলো হয়ে যাওয়ার পরে এবার দেখো ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য এবার আসলো, এবারে সেটা হচ্ছে কি তোমার ইনহেরিটেন্স হয়ে গেছে। কি বললাম বুঝতে পারলে? দেখবে আমাদের আশেপাশে কিছু মানুষ বা কিছু আমাদের বন্ধু স্বজন রয়েছে, তুমি তাদেরকে যেই পরিবেশে রাখো না কেন, সে কিন্তু কোনো সময় খারাপ হবে না। বা তোমাদের ক্ষেত্রের মধ্যে অনেকে রয়েছে, বন্ধু বান্ধব যাই হোক না কেন, তারা যাই নেশা করুক না কেন, তুমি থাকলে তুমি জানো যে আমি খাবো না, তাই তো? তাহলে এই জিনিসটা যে তোমার মধ্যে সেটা অ্যাকোয়ার্ড ক্যারেক্টার হয়ে গেছে, তুমি নিজেকে এমন ভাবে তোমার ক্যারেক্টারটাকে বিল্ড করেছো, এনভায়রনমেন্টাল যাই হোক না কেন, তুমি কিন্তু সেই পরিবেশে কিন্তু নিজেকে সজাগ রাখছো যে না, আমি এটা করবো না, আমার এটা হচ্ছে করা উচিত নয়। তাহলে এই যে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, মানে তোমার মধ্যে এমন হয়ে গেছে, কেউ চাইলে তোমাকে পরিবর্তন করতে পারবে না, কেউ তোমাকে খারাপ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারটা তার মধ্যে ইনহেরিটেন্ট হয়ে গেছে, তার মধ্যে তোমার হচ্ছে কি প্রকৃতগত হয়ে গেছে। বারবার দেখবে কোনো কাজ যদি তোমরা করতে থাকো, সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে বিল্ড হয়ে যায়। ধরো তুমি যদি বলো যে আমি হচ্ছে কি দেখো প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠবে, তাহলে এটা যদি তুমি 3 মাস 4 মাস ধরে এই টাইমে যদি করো, দেখবে তুমি যত দেরি করে উঠো না কেন, মানে ঘুমাও না কেন, তুমি 6টার সময় তোমার ঠিক ঘুম ভেঙে যাচ্ছে। তাহলে এটা তোমার ক্যারেক্টারটা ইনহেরিটেন্স হয়ে গেছে, মানে তোমার মধ্যে ইনহেরিটেন্স ঠিক বলবো না, মানে অভ্যাসগত হয়ে গেছে। ঠিক আছে? তো এই একইভাবে দেখো, দ্য ক্যারেক্টার্স অ্যাকোয়ার্ড বাই ওয়ান জেনারেশন আর ট্রান্সমিটেড টু দ্য নিউ জেনারেশন, and subsequently newer character are added in the next generation to acquire perfection. যদিও এই থিওরিটা বাদ চলে গেছিল, তবুও এটাই বলার চেষ্টা করছে যে একটা জিনিস বারবার করার জন্য সেই ক্যারেক্টারটা তার ইনহেরিটেন্স হয়ে যাচ্ছে। The Lamarck proposed that evolution is a slow process where character are acquired over the course of the time in the various generations. এটাও তোমরা মনে রাখবে। তাহলে লেমার্ক তাহলে এই যে সমস্ত কথাবার্তা বলার পরে তিনি বললেন যে ইভলিউশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে স্লো প্রসেসে ঘটছে, এবং হোয়ার ক্যারেক্টার আর অ্যাকোয়ার্ড ওভার দ্য কোর্স অফ দ্য টাইম ও ভেরিয়াস জেনারেশন। বুঝতে পারলে? তাহলে ইভলিউশন খুব স্লো প্রসেস, বাট ক্যারেক্টার অ্যাকুইজিশন হচ্ছে ওভার কোর্স অফ টাইম এবং ইন ভেরিয়াস জেনারেশন, মানে অনেক জেনারেশন লাগছে একটা ক্যারেক্টারটাকে অ্যাকোয়ার্ড করার জন্য। একটা ক্যারেক্টার হচ্ছে কি একবার হচ্ছে তোমার এক জেনারেশন হচ্ছে না, অনেকগুলো জেনারেশন লেগে যাচ্ছে সেই ক্যারেক্টারটা ইনভলভ হওয়ার জন্য। বুঝতে পারলে? এবারে দেখো, তাহলে আমরা কিছু এক্সপ্লেনেশন দেবো যে লেমার্কের যে তোমার থিওরি যেটা। তো ফার্স্ট এক্সপ্লেনেশন হচ্ছে কি জিরাফের ক্ষেত্রে, তোমরা জানো জিরাফের ক্ষেত্রে আগে জিরাফ হচ্ছে কি তোমার তার যে নেক বা গলা যেটা,
হ্যাঁ সেটা, এবং ফোরলিং যেটা সেটা খুবই শর্ট হাইট ছিল। তো দেখা গেল যখন কম্পিটিশন বাড়লো, এনভায়রনমেন্টে খাবারের পরিমাণটা হচ্ছে কমলো, তখন তারা কি করলো না, তারা আস্তে আস্তে করে গলা বাড়িয়ে উপরে যে গাছপালা হয়েছে তাদের পাতা খাওয়া শুরু করলো। সেটা শুরু হতে হতে দেখবে অনেক জেনারেশন পরে আমরা কি যে ফিউ জেনারেশন আফটার জিরাফের হচ্ছে তোমার লং নেক এবং ফোর আর্মস, এই ফোর আর্ম এবং নেকটা অনেকটাই লম্বা বেড়ে যাচ্ছে। তাহলে এটাও আমরা বলতে পারি, দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ আগে জিরাফের হাইটটা কেমন ছিল, তারপরে এই হাইটটা আস্তে আস্তে করে বাড়ছে, বাড়তে 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 তারা দেখো তার এই যে ফোর আর্ম মানে অগ্রপথ এবং হচ্ছে নেক মানে গলা, এই দুটোই হচ্ছে কি তোমার, এই দুটোই হচ্ছে কি তোমার আস্তে আস্তে করে লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও আমরা বলতে পারি যে ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। বুঝতে পারলে? এবারে দেখো পরবর্তীকালে কিন্তু এই থিওরি ক্রিটিসিজম হয়েছে বা চর্চা হয়েছে যে এটা সঠিক নয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জিনিসটা আমরা পরের দিন করলে ভালো হবে, কারণ আজকে অনেকটাই হয়ে গেল, কারণ আরেকটা ক্লাস লাগবে, এর সঙ্গে আরো অনেক কিছু জিনিস রয়েছে। ঠিক আছে, তোমরা আপাতত হচ্ছে কি এতটাই পড়ো, এই জিরাফের হচ্ছে গলা পর্যন্ত পড়ো। আর বাকি পরের দিন আমরা লেমার্কের যে থিওরি, হ্যাঁ, ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এই জিনিসটাকে আমরা তারা ক্রিটিসাইজ করেছে এবং তারা তার সাপেক্ষে বাকি রইল হ্যাঁ কতটুকু স্যার বাকি রইল আর একটু? হ্যাঁ আরো এটা এটা দেখতে হবে, তোমাদের বলে দিচ্ছি, এটা দেখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নিও ল্যামার্কিজম পড়তে হবে, ডারউইনের মতবাদ পড়তে হবে, স্পিসিয়েশন পড়তে হবে। ঠিক আছে, আরো অনেক জিনিস রয়েছে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আপাতত তোমরা এই ডারউইনের তোমার লেমার্কের যে মতবাদ এবং তার যে তোমার হচ্ছে কি এক্সপ্লেনেশন এতটা পর্যন্ত পড়ো। বাকি দিন আমরা পরে যে জিনিসগুলো থাকবে সেগুলো পড়বো। ঠিক আছে, তো আপাতত তোমাদেরকে একটু জাস্ট বলে দিই প্রথম থেকে যে কি কি আমরা দেখলাম, জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে শুরু করেছিলাম এখানে যে তোমার হচ্ছে কি স্টেপ গুলো কি কি রয়েছে যার অরিজিন অফ লাইফের জন্য, সেই সঙ্গে আমরা এখানে দেখলাম তোমার হচ্ছে কি কোয়াসারভেট এবং প্রোটোসেল এবং ফার্স্ট সেল কিভাবে এসছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে কেমিক্যাল ইভলিউশন কিভাবে ঘটছে, সায়েন্টিফিক কি কি এভিডেন্স রয়েছে ইভলিউশনের জন্য, মরফোলজিক্যাল এবং স্ট্রাকচারাল এভিডেন্সের জন্য। হ্যাঁ, তো সেই সঙ্গে আমরা অ্যানালোগাস হোমোলোগাস অর্গান দেখলাম। ঠিক আছে, সেই সঙ্গে আমরা এখানে এতবার হচ্ছে কি গ্রেজুয়াল মডিফিকেশন, কানেক্টিভ লিঙ্ক এবং এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস। সেই সঙ্গে আমরা দেখলাম এখানে পেলিওন্টোলজিক্যাল এভিডেন্সেস এবং থিওরিস অফ ইভলিউশনে আমরা এই যে ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টারের লেমার্কের যে মতবাদগুলো রয়েছে এবং তার কি এক্সপ্লেনেশন রয়েছে এই পর্যন্ত আমরা পড়লাম। পরবর্তীকালে আমরা এই ইনহেরিটেন্স অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টারের ক্রিটিসিজমটা দেখবো, কিভাবে তাকে ক্রিটিসাইজ করা হয়েছিল, নিও লেমার্কিজম কি বলছে, হ্যাঁ, দিয়ে তার সঙ্গে আমরা দেখবো ডারউইনের মতবাদ। ঠিক আছে, ডারউইন যে কি মতবাদ দিয়েছিলেন এবং স্পিসিয়েশন। ঠিক আছে, তো আরো একটা ক্লাস মতন লাগবে, দিলে এই পয়েন্টটা শেষ হবে। ঠিক আছে, আপাতত থেকে আজকে ক্লাসটা একটু থাক। হার্ডি হুম, বুঝতে পারলে তো? তাহলে এতটা থাক, আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারলে, পরবর্তী ক্লাসগুলোতে আরো অনেক কিছু হ্যাঁ স্যার, শিখতে পারবে এই আশা রাখি। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো